সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন কি? যদি একটু শুনতে এবং দেখতে পেয়ে থাকেন স্পষ্টত কমেন্ট করে জানাবেন। আর সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? জি, শুনতে এবং দেখতে পাচ্ছেন, ভেরি গুড। আচ্ছা, শোনা এবং দেখা যাচ্ছে তো, তাই না? হুম। আবু সাইদ, একটু গ্যালারিতে যান। জি, হয়েছে আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। মাকসুদুল জি। শরীফ, আপনি তো আমাদের সাথে ছবি আপনার ইয়েতে দিয়ে রেখেছেন, সুন্দর লাগছে মাশাআল্লাহ, ভালো লাগছে। আচ্ছা, আর সবাই কি অবস্থা? গোলাম মুস্তফা, কি অবস্থা? কেমন আছেন? আমাকে আনমিউট করে দেন একবার, প্রথমে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। পড়ালেখার কি অবস্থা, কেমন চলছে? জি স্যার, পড়ালেখা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। স্যার আপনার একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি আপনাকে? অ্যাজ লং অ্যাজ ইট ইজ নট টু মাচ পার্সোনাল, আই উইল আনসার, বলেন। জি স্যার, আপনি হয়তো বিসিএস এর ভাইবা দিয়েছেন দু একদিন আচ্ছা। আগে, হয়তো একটু অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। অভিজ্ঞতা বলতে, আমি প্রথমে যখন ঢুকলাম, সালাম দিলাম। আমার আগে আমি দুইজনকে দিয়েছিলাম আমার ভাইবা। আহ, আমি ফার্স্ট জন ছিলাম। আমার আগে দুইজনকে আমি সুযোগ দিয়েছিলাম যে তারা, তাদের শরীর ভালো ছিল না। একজনের ভাই মনে হয় হসপিটালে, আরেকজনের ভাই, মানে আরেকজন নিজে অসুস্থ ছিল, তো আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম। তো এটা ভাইবা বোর্ড পছন্দ করেছে। আমি মানে ভাইবার জন্য না, আমি যে কোনো জায়গায় হয়তো বা সুযোগ দিতাম। আহ, তো আমি গেলাম, পরে আমাকে বলছে যে থ্যাংক ইউ অ্যান্ড উই আর সরি। আমাকে বলছিল যে ওনারা সরি যে আমার সিরিয়ালটা পরে চলে আসছে। আমি বললাম ইটস কমপ্লিটলি ফাইন। তারপরে ধরা হলো আমাকে, আহ, আমি যেহেতু নর্থ সাউথে পড়েছি, সেটা নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি এমবিএ করেছি, তো সেটা নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে যে নর্থ সাউথে যে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর নর্থ সাউথের মধ্যে পার্থক্য কি মনে হয়েছে, আর কেন পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার যে এসেছেন। আমি বললাম যে স্যার, আমার বাসার থেকে কাছে বলে হয়েছে, সেজন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। তো এটা একটু বাচ্চা বাচ্চা অ্যান্সার ছিল, উনি হেসে দিয়েছিলেন। তারপরে ওভারঅল যে কোয়েশ্চেন করেছেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ম্যাকগ্রেগরস থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আপনার হঠাৎ করে বঙ্গবন্ধুর একটা ছবি দেখিয়ে বলছে, মানে যে আমার যে চেয়ারম্যান স্যার যিনি ভাইবা বোর্ডে ছিলেন, তার পেছনে বঙ্গবন্ধুর একটা ছবি ছিল। তো সেই ছবিটা দেখিয়ে বলছেন যে এই ছবি এখানে কেন, এই ছবি এখানে থাকার কারণটা কি, আর এটার যুক্তি কি। আমি পরে বললাম যে স্যার, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 4-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মানে কি বলে, প্রতিকৃতি স্থাপন, কি জানি বলে ওটাকে, শো করার কথা বলা হয়েছে। এভাবে বলিনি, কি যেন আরো ভালো বাংলায় বলেছিলাম। তো সেটাকে দেখানোর কথা বলা হয়েছে। তো সেজন্য এটা এখানে আছে যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সহ যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, এই সকল প্রতিষ্ঠানে এটা প্রদর্শিত করা, এই কথাটাই বলেছিলাম যে প্রদর্শিত করার কথা বলা হয়েছে। তো পরে বললো ভেরি গুড। এরপরে আপনার আহ আরো জিজ্ঞাসা করলো কি, আম, সংবিধানের প্রস্তাবনায় কি আছে, বললাম। তারপরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করলো, পরে খুব ইলাবোরেট করে, মানে মাসাল্লাহ খুব সুন্দর করে বলেছি। আমি নিজে একটু অবাক হয়ে গিয়েছি, এতটুকু গুছিয়ে বলতে পারবো আমি জানতাম না। এরপরে আমাকে জিজ্ঞেস করলো হঠাৎ করে, ইট ওয়াজ এ ট্রিকি কোয়েশ্চেন। হঠাৎ করে আমাকে চেয়ারম্যান জিজ্ঞাসা করলো যে স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নেন্স। তো ইনস্ট্যান্টলি যখন বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নেন্স, তো আমি বললাম যে গভর্নমেন্ট ইজ দ্য অথরিটি which initiate the rules and regulation for a country or for an organization, and governance is the process of implementing those rules and regulation. তো আমি যে চিন্তা করে মোটামুটি অ্যান্সারটা ধরে ফেলেছিলাম, ওনারা মানে মজা পেয়েছিলেন। আমার যে চেয়ারম্যান স্যার ছিলেন, উনি হেসে দিয়েছেন। তো উনি হেসে দিয়ে, মানে উনি এক্সপেক্ট করেছিলেন হয়তো বা আমি প্যাচ লাগিয়ে দিব, তো আমি প্যাচ লাগাইনি। এরপর আবার সে পাবলিক প্রাইভেট নিয়ে একটা ইস্যুতে চলে গেল। তো উনি আবার মানে ঢাকা ইউনিভার্সিটির সাথে খুব রিলেটেড আর কি, যেটা আমি বুঝলাম। তো উনি চাচ্ছিল আমি ঢাকা ইউনিভার্সিটি খুব ভালো বলেছি, তো আমি ঢাকা ইউনিভার্সিটি আর নর্থ সাউথ থেকে একসাথেই দুই জায়গা থেকে পড়েছি।
তো মানে চেয়ারম্যান স্যার যিনি ছিলেন তিনি চাচ্ছিলেন আমি ঢাকা ইউনিভার্সিটি খুব ভালো বলি। বাট আমার কাছে যেটা সত্য মনে হয়েছে, আমি একবারে শেষ পর্যন্ত আমার কথাই বলেছিলাম যে স্যার নর্থ সাউথ আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি, আমি প্রেশার পেয়েছি ওখান থেকে। কম্পারেটিভলি ঢাকা ইউনিভার্সিটি স্যার আমার প্রেশার ছিল না। পরে বলছে যে হ্যাঁ, তো জীবনমুখী শিক্ষা। ও আমাকে জিজ্ঞাসা করেছে মাঝখান দিয়ে যে আহ, একটা ফুচকার দোকানদারের সন্ধ্যার পর থেকে কত ইনকাম হতে পারে বলো। বললাম স্যার 1,000 টাকার মতো। তো পরে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি হতা তাহলে এটা জিজ্ঞাসা করতা। এমনিতে পরে আমাকে জিজ্ঞাসা করেছে যে কখনো কি জিজ্ঞাসা করেছো। আমি বললাম যে না, আমি স্যার জিজ্ঞাসা করিনি। পরে বলছে যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে কিন্তু তুমি জিজ্ঞাসা করতে এটা। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, বাট মানে যেটা বুঝতে পারছিলাম যে উনি ঢাকা ইউনিভার্সিটি খুব পছন্দ করেন আর কি। তো আমার মুখ দিয়ে মানে আমি আমি যেটা সত্য মনে করেছি সেটা যদি আমাকে বলে যে মানে সত্যটা অস্বীকার করতে আমি করব না কখনোই। তো সেটাই আর কি, শেষ পর্যন্ত ওনাদের ভালো। ও আবার আমার মাসাল্লাহ ইংরেজি, যখন ইংরেজিতে কোয়েশ্চেন করেছে আই ওয়াজ ভেরি মাচ ফ্ল্যামবয়েন্ট, আমি মানে মোটামুটি ভালো ইংরেজিতে বলতে পেরেছি। তো এই জন্য তারা মনে করেছিল আমি হয়তো বা ইংলিশ মিডিয়ামে পড়েছি। তারা জিজ্ঞাসা করলো আমাকে যে আপনি কি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে, আপনি কি এ লেভেলস ও লেভেলস করা। তো আমি বললাম যে না স্যার, আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো এই বলে আর কি শেষ হলো। এখন জানি না আসলে মানে দিনের শেষে আল্লাহ রিজিকে লিখে রাখলে হবে, না রিজিকে লিখে রাখলে মানে না, না যদি লিখা থাকে সেক্ষেত্রে হবে না। বাট আই গেভ মাই বেস্ট। আমি এতটুকু বলতে পারি যে ভাইবা বোর্ডে আমি যতটুকু গুছিয়ে অ্যান্সার করতে পেরেছিলাম সেটা হয়তো বা মানে সচরাচর আমি আমি হয়তো হঠাৎ করে করতে পারতাম না। ভাইবা বোর্ডে তো মানুষ গিয়ে নার্ভাস হয়ে যায়। আমি আপনাদের সামনে আসলে যেমন আমার একটা কনফিডেন্ট কাজ করে, ভাইবা বোর্ডেও তাই কাজ করেছে। তো জানি না এখন আল্লাহ কি রেখেছে কপালে। তো এই ছিল ভাইবার ওভারঅল এক্সপিরিয়েন্স। বলার কারণ হচ্ছে আপনারা অবশ্যই মানে আপনারাও সেই জায়গায় যাবেন ইনশাল্লাহ। তো ভাইবা বোর্ডের যে ফ্লেভার কি ফিল সেটা একটু দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর হবে বলতে ভাইবাটা মানে সবকিছু মিলিয়ে মানে বিসিএস এর যে জার্নিটা আছে এটা আসলে আনপ্রেডিক্টেবল, মানে কোনোভাবেই কোনো কিছু আসলে বলা যায় না। কারণ এখানে 8-10টা সাবজেক্টের খাতার নাম্বার করণিক ভুলেও তো একটা ধরেন 50-এর জায়গায় সে 0.5 লিখে দিয়েছে, খাতার থেকে ইয়েতে উঠানোর সময় 50-এর জায়গায় 0.5 লিখে দিয়েছে। হাজার হাজার হয় এমন। তো এই জাতীয় জিনিসগুলো আছে, হয় কি যে একটু মানে খুব একটা বেশি শিওর হয়ে বলা যায় না যে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। ঠিক আছে। তো সেই জন্য আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহ মানে যা লিখে রেখেছে। বাট আমি জানি এখান থেকে ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকে আমি চাই যে মানে সব থেকে বেশি সংখ্যক যেন এই ভাইভাটা মানে আপনারা ফেস করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। বিসিএস করলে কি খাদ্য অধিদপ্তর করা হবে? হ্যাঁ অবশ্যই, বিসিএস তো যে কোনো কিছুর মাদার অফ অল প্রিপারেশন। জি, আবু সাইদ আর কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? জি আল্লাহ ভালো রেখেছে স্যার, বলুন। স্যার আপনার কততম বিশেষ ছিল? আমার এটা ভাইবা কত? 43তম ছিল। ও আচ্ছা আচ্ছা। হুম। স্যার আপনার এ যাবত কয়টা বিশেষ দিয়েছেন আর কয়টাতে কোয়ালিফাই করেছেন? আমি তো রিটেন। রিটেনে তো 3টাই দিলাম। 41, 43, 44 3টাই দিয়েছি আর কি। এখন মানে 41-এ নন ক্যাডার আসলো, 44-এর তো রিটেনের রেজাল্ট এখনো হয়নি, 43-এর ভাইবা দিলাম এই। আর 41-এর সময় আসলে আই ওয়াজন্ট শিওর যে আমি বাংলাদেশে থাকবো। তো তখন আসলে দেয়া হয়নি সেজন্য সেভাবে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। Perfect. স্যার একটা বিষয় জানতে চাচ্ছি ক্লাসের শুরুতেই। জি আমাদের জি। সবাই একটা বিষয় সবাই জানতে চায় বা আমিও জানতে চাই। স্যার আমাদের এই রেকর্ডের বিষয়টা আপনি আমরা গত কয়েক ক্লাস থেকে উপস্থাপন করে যাচ্ছিলাম। রেকর্ডটা ডাউনলোড করার ব্যবস্থা স্যার ব্যাপারে কোনো কথা বলছেন কিনা এইভাবে? আসলে আপনারা জানেন যে আমি কয়েকদিন এই ব্যাপারটা থেকে একটু দূরে ছিলাম। আর মানে আমি কালকেও আমার একটা স্টুডেন্ট বললো, তো আমি ইনস্ট্যান্ট এটা জানার জন্য ব্যবস্থা করেছিলাম। তো তখন আমি শুনলাম যে ওই সময়টাও মিটিং চলছিল এই ব্যাপারটা নিয়ে, ওই সময়টাও মিটিং চলছিল যে আপনার রেকর্ডের না আমি 40-এ মানে 40-এ আমি ছিলাম না আর কি, নন ক্যাডার পাবো কেন আর কি, আমি 40-এ ছিলাম না। তো যেটা বলছিলাম যে আপনার ওইটা নিয়ে তখনও কালকেও মিটিং হচ্ছিল আমাদের। ঠিক ডিসিশনটা আমার জানা নেই, বাট ওইটা প্রসেসে আছে। ঠিক আছে। জি স্যার। ভালো থ্যাংক ইউ থাকবেন। স্যার। জি ওয়ালাইকুম। আচ্ছা ইয়ে আবু সাইদ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি স্যার ভালো আছে, একটু জোরে বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না। কথা শোনা যায় না? একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার বলছিলাম যে আগামীকালকে কি আপনি অফিসে থাকবেন? আগামীকালকে
জি সচরাচর থাকি না, এখন বলতে পারছি না, মানে কালকে থাকলে থাকতেও পারি, কারণ অনেকদিন ধরে ক্লাস নেই অনেক ক্লাস জমে আছে। আগামীকাল না হলেও আগামী শনিবারে ওই 2টার দিকে একটু অফিসে যাবো, এস আলম স্যারের সাথে একটু দেখা করবো। তো আচ্ছা ভাবছিলাম তো আপনার সাথে দেখা করে আসতাম আর কি। আচ্ছা, আসবেন, আমি থাকলে তো অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। দুপুরের দিকে 2টার দিকে স্যার যেতে বলছে, স্যার বলছে 2:30টার সময় ক্লাস, 2টার দিকে আসতে বলছে। আচ্ছা, ইনশাল্লাহ আসলে দেখা হবে, বাট আমি থাকলে তো অবশ্যই দেখা তো হবে, মানে আপনি আপনি যদি আসেন, আমি যদি থাকি, অবশ্যই দেখা হবে, ঠিক আছে। আর আমাদের তো 4th ইয়ারে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আমাদের, সামনের মাস থেকে পরীক্ষা আর কি, 19 তারিখ থেকে। এই মুহূর্তে তো চাপটা বেশি হয়ে যায়, একাডেমিক 4th ইয়ার তো। হুম। এখন কি করতে পারে? একাডেমিকের পাশাপাশি বিসিএস টা চালিয়ে যেতে হবে, কারণ এটা তো আপনি প্রসেসে থাকতে হলে করতে হবে, তাই না? প্রসেসে যেহেতু থাকছেন, তাই একটু চেষ্টা করে যেতে হবে, মানে কষ্ট তো হবেই। আমার আমার যে ভাইবাটা ছিল, ভাইবার আগে দিয়ে আমার আমার উপর দিয়েও তো প্রেসার গিয়েছে। তো আমি আপনাদের যা করছিলাম, আমি তো মানে হ্যাঁ, ক্লাস নেওয়াটা আমার কাছে টাফ ছিল, কেন যে আহ, দেখা গিয়েছে যে আমার ক্লাসের জন্য একটা এফোর্ট দিতে হয়। তো ওই সময়টা আসলে আমি আমার 2 ঘন্টা ক্লাসের যে সময়টা আছে, সেটা আমি হয়তো বা ব্যয় করার মতো সময় ছিল না তখন। বাট এছাড়া কিন্তু সবই করে যেতে হয়েছে আমার। সেই জন্য হয়তো বা আপনি চোখের নিচে একটু কালো দাগ পড়বে, একটু কষ্ট হবে, এই এছাড়া আর কিছু না, ঠিক আছে। সময় কম, তো এতদিন তো আপনার একাডেমিক পড়া কম পড়ছি এই, মানে এদিকে যে বিষয়গুলো এগুলো পড়ছি, সাধারণ জ্ঞান, ইংরেজি, গণিত এগুলো পড়ছি। কিন্তু একাডেমিকটা এখন অন্তত 1 মাস পড়তে হবে আর কি। তো এই জন্য বলছিলাম হুম যে হুম। হয়তো গণিতটা প্রতিনিয়ত চালিয়ে যেতে পারবো, 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু পাশাপাশি হয়তো অন্য সাবজেক্ট গুলো হয়ে করতে পারবো না। আর আপনি আপনার এই যে বিসিএস টা মানে ওইটাই, আপনি ওই যে এরপরে যে আপনি যদি এখন নাও পারেন, সেক্ষেত্রে এরপরে যে একটা আমরা রিভিউ টেস্ট নেই, সে জায়গায় তো ইনাফ সময় থাকে, ওটা কিন্তু কভার করে ফেলা যায় রিভিউ টেস্টে, ঠিক তারপরে আছে। এই যে এখানে আপনার অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া হয়েছে যে নৈতিকতা, সুশাসন, তারপরে বাংলা ব্যাকরণ, এরপরে কম্পিউটার, এই 3টা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন আপাতত ওই 38 থেকে 31 পর্যন্ত যে কটা বই আছে এগুলো পড়া এখনো ধরা হয়নি। আর তার সাথে আপনার ওই যে গণিতে যে দুটো দেয়, মানে গণিত প্রতিনিয়ত করা হয় আর কি। গণিত প্রতিনিয়ত করা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিনিয়ত করা হয়, বা কোনোদিন বেশিও করা হয়। তো এক্ষেত্রে যদি গণিতটা চলে, মানে গণিত তো আসলে গণিত এমন একটা জিনিস, এটা না করলে মানে মাথা থাকে না কিছু, হারিয়ে যায়। এই জন্য চাচ্ছিলাম যে এটা করতে, আর পাশাপাশি অন্য বিষয়গুলো একটু কম পড়তে এখন। হ্যাঁ হ্যাঁ, আপনি করতে পারেন, সমস্যা নেই, বাট এটা পরবর্তীতে যেন কাভার হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। পরবর্তীতে যেন এটা আপনি কাভার করেন, ঠিক আছে। যে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমি একটু আমার কাজ শুরু করে দেই আজকের। আপনাদের যে লাস্ট অ্যাসাইনমেন্ট টেস্ট ছিল, যেটা আপনাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে ছিল, কয়েকটা টপিক মিলিয়ে ছিল, সেই জায়গার মধ্যে আপনার অল টার্গেট ব্যাচ থেকে ফার্স্ট যিনি হয়েছেন, তিনি হচ্ছেন রায়হান আহসান। তিনি 92 পেয়েছেন, তার মধ্যে 3টা তার ভুল হয়েছে, এবং তিনি 89, মানে আলটিমেটলি ফাইনালি গিয়ে 89 তিনি কারেক্ট করতে পেরেছেন। 3টা ভুলের জন্য তার 1.5 মার্কস কাটা গিয়েছে। মানে 3 মার্কস, সরি, মানে তার হয়তোবা 6টি ভুল হয়েছে, তাই তার 3টি মার্কস কাটা গিয়েছে, হ্যাঁ। 6টি ভুলের জন্য 3টি মার্কস কাটা গিয়েছে। তারপরে সেজান বিশ্বাস, অ্যাজ অলওয়েজ, সে খুব ভালো করে সবসময়, মাসাল্লাহ। তিনি পেয়েছেন 91, তারও 3টা ভুল, মানে 6টা ভুলের জন্য 3 মার্কস গিয়ে থাকে 88। তারপরে হচ্ছেন শামসুন নাহার। শামসুন নাহার ইতি খুব সম্ভবত ওনার নাম, আমি ওনাকে চিনি, আমাদের স্টুডেন্টদের মধ্যে ভালো স্টুডেন্ট, মাসাল্লাহ। তো তিনি 83 পেয়েছেন, এবং তারও 6টা ভুলের জন্য 3 মার্কস কাটা গিয়ে তার হয়েছে 80। মাকসুদুল ইসলাম, সরি, মাকসুদুল হাসান, এমনি মাকসুদুল হাসান, তিনি 81 এনশিওর করতে পেরেছেন, এবং তার ভুল হয়েছে 3টি, সরি 6টি, এবং তার জন্য তার মার্কস 3 নাম্বার কাটা গিয়ে তার হাতে থাকছে 78 মার্কস। বাট মাকসুদুল ইসলাম, ইউ নিড টু ইমপ্রুভ মোর। আপনার মানে আপনি ভালো করেছেন, আমি এমন না যে আহ থাকে না যে 98 পেয়ে বলবো যে আমার মন খারাপ, আমি 2 নাম্বার কেন ছুটে গেল, সেটা আমি বলবো না। বাট আপনি ভালো করেছেন, বাট ইউ ক্যান ডু বেটার দ্যান দ্যাট, আমি এতটুকু জানি, ঠিক আছে। এরপরে যদি আমি বলি ফারহানা সাদিয়া। ফারহানা সাদিয়া আপনার গোল্ড লাইফ 1 থেকে পেয়েছেন 84, এবং তার 5.5 ভুল হয়েছে, তিনি পেয়েছেন 78.5। তারপরে গোল লাইফ 2 থেকে রাজেশ্বরী পেয়েছেন 82.5, ভেরি গুড, ভালো মার্কস। তারপরে আম, আপনার আব্দুল হালিম, আচ্ছা, আব্দুল হালিম সাহেবকেও আমি চিনি, খুব ভালো স্টুডেন্ট, মাসাল্লাহ।
আব্দুল হালিম পেয়েছেন আপনার 80 থেকে 7 মাইনাস করে 73। এমডি ইকবাল হোসাইন পেয়েছেন 73 এবং তার নেগেটিভ মার্কিং অনেক ছিল 9.5, তিনি পেয়েছেন 63.5। ইকবাল হোসাইন, এই জিনিসটা কমাতে হবে। এই নেগেটিভ মার্কিংটাই কিন্তু বিসিএস আপনাকে মানে প্রিলিতে ফেল করিয়ে ফেলে, কারণ সবাই একটা সার্টেইন নাম্বার পর্যন্ত পায়, এই নেগেটিভ মার্কিং এ আস্তে আস্তে কেটে যেতে দেখেন আপনার হয়েছে কিন্তু অনেক, এরপরে ভুলও হয়েছে অনেক। তো অনেক ভুল হলে আবার অনেক হলে হয় কি যে পরে আসলে অনেক হয়ে লাভ থাকে না। এরপরে যদি আমি বলি, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, তিনি পেয়েছেন 63 থেকে 5 বিয়োগ করে 58। আতিয়া নাজনীন পেয়েছেন 63 থেকে 7.5 মাইনাস করে 55.5। এবং এরপরে হচ্ছে গোল লাইফ ব্যাচ 3, অ্যাজ অলওয়েজ সাজিয়া আক্তার, তিনি পেয়েছেন 80, তার ভুল হয়েছে 3 নাম্বার, মানে 6টি ভুল হওয়ার কারণে তিনি পেয়েছেন 77। মাহবুবা জান্নাত তানিয়া, তিনি পেয়েছেন 74, মানে 79 ছিলেন, তার 5 মাইনাস হয়ে 74 আসে। আতিয়া ইবনাত গুলশান, তিনি পেয়েছেন 74 থেকে 10 মাইনাস করে 64। উম্মে কুলসুম পেয়েছেন 70 থেকে 11 মাইনাস করে 59। আরিফ আহমেদ পেয়েছেন 59 থেকে 2.5 মাইনাস করে 56.5। তো এই জায়গার মধ্যে আমি বলবো যে মার্কস সেজান বিশ্বাস সেজান বিশ্বাস যেটা পেয়েছেন, সেজান বিশ্বাস এবং রায়হান আহসান, ওনারা যে নাম্বারটা পেয়েছেন দ্যাট ওয়াজ কমপ্লিটলি ইমপ্রেসিভ, খুবই খুবই ইমপ্রেসিভ মার্কস। তারপরে রাজেশ্বরী, আব্দুল হালিম, সাজিয়া আক্তার, এই মার্কস গুলো আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে। বাট যারা মোর দ্যান 70 কভার করতে পারছেন, যারা মোর দ্যান 70 পাচ্ছেন, আপনারা বুঝবেন যে ইউ আর অন দ্য ট্র্যাক। বাট 70 নিচে যদি নেমে যায়, ইনফ্যাক্ট 65ও যদি থাকে, আমি বলবো যে ইউ আর স্টিল অন দ্য ট্র্যাক। বাট 65 এর নিচে যদি পড়ে যায় তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটু বাড়াতে হবে। সেমিস্টার ফাইনাল চলছে স্যার, পরে একদমই সময় পাচ্ছি না, যতটুকু সম্ভব চেষ্টা করছি, দোয়া করবেন স্যার অবশ্যই। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ মানে আপনি আরো ভালো করতে পারবেন, ঠিক আছে। তো আজকের এই যে অ্যাসাইনমেন্ট টেস্ট, আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট টেস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি। যেহেতু কেয়ার লাইফটা আমাদের পেতে সময় হয়, একটু দেরি হয়, সেক্ষেত্রে আমি জানি আমার অনেক স্টুডেন্ট আছেন যারা এই মানে লিস্টে আসার মতো অনেকেই আছেন, আমি একবার নাম ধরেই বলতে পারবো, যারা সিকোয়েন্সে এই লিস্টে আমি হয়তো বা তাদের নাম এক্সপেক্ট করছিলাম, তাদের নাম আমি দেখতে পাইনি। তো হয়তো এরপরের এক্সামে তারা কভার করে ফেলবেন, এবং আমি স্টিল বিশ্বাস করি, দৃঢ় বিশ্বাস করি যে আপনারা অবশ্যই মানে যা মার্কস আপনাদেরকে দেখাচ্ছে বা যতটুকু পেরেছেন তার থেকে অনেক বেশি আপনারা পারার যোগ্যতা রাখেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু থাকে হ্যান্ড রেজ করবেন, আমরা 2 মিনিট কথা বলে তারপর ক্লাসটি শুরু করছি, খুব জলদি। আচ্ছা, এই যে ইয়ে হয়ে আছে কে, মানে আনমিউট হয়ে আছে কে, সবাই আনমিউট করো না, মিউট মিউট করে দেন, হ্যান্ড রেজ করলে দেখতে পারবো। আচ্ছা, কনফিউশন তাহলে, জি সাজিয়া আক্তার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কতক্ষণ পড়েছিলেন এই অ্যাসাইনমেন্ট টেস্টের জন্য? স্যার আমি হচ্ছে দিনে একটু বেশি পড়ি, রাতে বেশি পড়া হয় না, হাজবেন্ড বাসায় থাকে স্যার সারাদিন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এমনিতে যে নেক্সট অ্যাসাইনমেন্ট টেস্ট আছে ওটার অগ্রগতি কি? স্যার আমার বাংলায় খুব প্রবলেম হচ্ছে, আমি বাংলা ব্যাকরণ খুবই কম বুঝি স্যার, বাংলাতে মনে হচ্ছে খুবই খারাপ করব। আর নৈতিকতা স্যার পড়ে যাই, পড়ে গিয়ে নৈতিকতা কি করে আমি জানি না স্যার, সব ভুলে যাচ্ছে। আপনি এত ভালো পেয়েছো তো, আপনি বলেন গুলায় যাচ্ছে, তাইলে কিভাবে গুলায়? আপনার তো মার্কস ভালো থাকে, তাই না? তো সবকিছু মিলিয়ে যেটা চেষ্টা করছেন সেটা অবশ্যই করে যাবেন। আর একটা জিনিস, ভালো করছেন, যতই ভালো করেন না কেন, এটা কিন্তু ফাইনাল পর্যন্ত যদি ধরে না রাখতে পারেন, ফাইনালের আগে দিয়ে যারা ভালো করবে তারাই কিন্তু আলটিমেটলি ফাইনালে ভালো করে, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস নিয়ে ভয় পাচ্ছি, যে যারা ভালো আপনারা করছেন তারা যেন কোনোভাবে ওভার কনফিডেন্ট না হয়ে যান। ট্রাস্ট মি, কোনো কাজে আসবে না, এই ভালো করা কোনো কাজে আসবে না যদি শেষ পর্যন্ত না ধরে রাখতে পারেন, ঠিক আছে সাজিয়া, মনে থাকবে? জি স্যার। স্যার শেষ মনে থাকবে পর্যন্ত স্যার, ধরে আপনার থাকবেন। ভাইবারটার অভিজ্ঞতা শুনে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জানি না ভাইবার অভিজ্ঞতা কি হয়েছে, বাট আই ট্রাইড মাই বেস্ট,
ঠিক আছে? স্যার আমাদের কিছু কিছু ক্লাস হচ্ছে অনেক বেশি টপিকস দিয়ে দেয় একটা ক্লাসের মধ্যে। স্যার একটু একটু ব্রডলি দিলে, দুই একটা লেকচার বাড়িয়ে দিলে মানে আমাদের একটু ভালো হয়। যেমন কোন কোন লেকচার দেখা একটু বলবেন তো আমাকে? দেখা যায় যেমন হচ্ছে স্যার আমাদের যদি ধরেন বাংলা বাংলা লেকচার বেশি হয়ে যায়, তারপর হচ্ছে আমাদের এখনো মানসিক দক্ষতার ক্লাসটা অনেক বেশি হয়ে যায়। মানে আমাদের যে সিলেবাসটা থাকে একটু বাড়াই দিলে লেকচার শিট গুলো, লেকচারটা আমাদের মনে হয় ভালো হবে সবার পক্ষ থেকে। মানে সময়টা বেশি দিলে নাকি লেকচার বাড়িয়ে দিলে? স্যার লেকচারটা বাড়িয়ে দিলে ভালো হয় স্যার। এক লেকচারের মধ্যে অনেকগুলো দিলে হয়তো দেখা যায় স্যার হচ্ছে তাড়াতাড়ি তাড়াহুড়ার মধ্যে থাকে, আমরা একটু কম বুঝি। এই জন্য স্যার একটু মানসিক বাড়িয়ে দিলে দক্ষ হয়তো আমার, বাংলা আর কোন কোন টপিক বলেন? নৈতিকতা না স্যার মানসিক মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা? মানসিক দক্ষতা। আপনাদের কে কে নিচ্ছেন বাংলা ক্লাসটি? বাংলা এস আলম স্যার। আর মানসিক দক্ষতা? রফিকুল স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ব্যাপারটা দেখলাম। আপনাদের যে সিকোয়েন্স আছে সেটা আমি একটু দেখে ব্যাপারটা ডিসিশন নেওয়ার চেষ্টা করব। আর এই জায়গায় কিছু কিছু ইস্যু ছিল আপনাদের সাথে লাস্ট দিন আমার যে কথা হয়েছিল কি কি যেন নিয়ে, যে একটা হচ্ছে আপনাদের যে ইয়ের কথা, কি বলে আপনাদের যে ক্লাসের টাইমিং এর ব্যাপারে, সেটা নিয়ে তো ফিক্স হয়েছেই। আপনারা ডাউনলোড করার ব্যাপারে কিছু একটা বলেছিলেন, মনে হয় যে স্যার ক্লাস ডাউনলোড করা যাচ্ছে না, সেটার ব্যাপারে তো আপডেট দিলামই আপনাদের মিটিং এর ব্যাপারে। এরপরে প্রবলেম ছিল কি যে আপনাদের আরো কি কি যেন দু একটা প্রবলেমের কথা বলেছিলেন, বাট আপনারা যে প্রবলেমের কথা বলেছিলেন সবগুলোর কথাই আমি বলেছি, আমি জানিয়েছিলাম, ওই দিনই জানিয়েছিলাম ইনফ্যাক্ট। তো তারপরে যে ডিসিশন এসেছে সেটা আশা করছি, হ্যাঁ ম্যাথ সলভ ক্লাস চাই, এই জিনিসটা হচ্ছে কি জি আপনার স্যার। কোর্স শেষ করে নিতে হবে। কোর্স না শেষ স্যার, করে ম্যাথ সলভ ক্লাসটা দিলে ভালো হয় কেন, আমাদের তো পাটিগণিত শেষ হয়ে গেছে, হুম হুম কিন্তু হুম আমাদের পাটিগণিত বাকি আছে। তো আমরা হুম। তো ওই জায়গায় গেলে স্যার যখন অ্যাসাইনমেন্ট টেস্ট দিব, অনেক কিছু দেখা যাবে যে আমরা বুঝি না, কারণ হচ্ছে লেকচার শিটে সবকিছু সমাধান থাকে না। তখন হচ্ছে স্যার আমরা মনে হয় অনেকটা তাড়াহুড়ার মধ্যে থাকবো, বা বুঝতে একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটা আমি মানে আমি এই ব্যাপারে কথা বলেছিলাম, বাট আমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি যে আপনার যে টপিক গুলো আছে সেই টপিক গুলো শেষ হওয়ার পরে তারপরে সলভ ক্লাসটা আসে। হ্যাঁ, স্যার আমাদের শিটের কারেকশনটা দিলে ভালো হয় স্যার, শিটে মনে হচ্ছে অনেক জায়গায় ভুল আছে। এটাও আমি বলেছিলাম আপনাদের দেয়ার মানে শীটের কারেকশনের কাজ কি হচ্ছে নাকি জানি না, বাট আমি এটা বলেছিলাম। আমি এরপরে আর জানি না ব্যাপারটা নিয়ে কি হয়েছে, তাও আমি আজকে আবার ব্যাপারটা নিয়ে কথা বলে দেখবো, ঠিক আছে? স্যার আপনি আমাদের কিছু ভালো বইয়ের কথা বলবেন, শীতটা থেকে স্যার অতটা বেশি ভালো লাগতেছে না, আরো মনে হচ্ছে যে ভালো ভুলে বই যাচ্ছে সব। বলতে আপনারা যে কোনো একটা প্রকাশনীর বই পড়তে পারেন, বা আমাদের ওই যে মুকুল স্যার যে একবারে শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার আপনাদের প্রথম মানে যে থাকে না যে একটা অ্যাসাইনমেন্টের যে প্ল্যান দিয়েছিল, ওই জায়গায় কিন্তু কিছু বইয়ের কথাও বলেছিল, বইগুলো কিন্তু ভালো, জি স্যার। ওগুলো দেখতে পারেন, ওগুলো কিন্তু ভালো বই। হ্যাঁ স্যার ওইটা কিনবো স্যার। এখন আমি বলতেছি, এখন তো নিজের একটা বই থেকে পড়তাম, এখন স্যার শীত দেখি বই দেখি মাথা ঘুরাই, কোনটা পড়ি বুঝি না। আপনি অনেক তাড়াতাড়ি ধরে ফেলেছেন ব্যাপারটা, আপনি ট্র্যাকে আছেন ঠিক আছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ধরাটাই ভালো, কারণ দেরি হয়ে যাওয়ার আগে ধরে ফেলাটা উচিত। মানে 10টা বই পড়তে গেলে হয় কি কোনো জায়গায় মানে একটা জায়গা ফোকাস থাকে না। আপনি একটা বই 10 বার পড়েন, কাজে লাগবে আপনার, কোয়ালিফাই করতে পারবেন। 10 বই 10 জায়গা থেকে যারা বলে যে বিসিএস এ আমি এই বই পড়েছি সেই বই পড়েছি, এখান থেকে এটা শেষ করেছি সেখান থেকে সেটা শেষ করেছি, এবং তিনি ফার্স্ট হয়েছেন, আমার সামনে এসে বললো, আমি বলবো তুমি মিথ্যুক, মিথ্যা কথা বললো। মানে সম্ভব না, কমপ্লিটলি একবারেই সম্ভব না। মানে থাকে না যে কেউ যখন পজিশনে চলে আসে সে মানে আবোল তাবোল অনেক কথা বলে, ইনফ্যাক্ট বলে যে কোচিং করে নাই, কারোর গাইড নেয় নাই, এই নেয় নাই সেই নেয় নাই, মানে একবারে কমপ্লিটলি মিথ্যা কথা, বুঝতে পেরেছেন? তো এই জন্য খুব একটা বেশি অনেকে থাকে আপনার যে বিসিএস এ ফার্স্ট হয়েছেন এমনও একজন আছেন আমাদের মুকুল স্যারের স্টুডেন্ট, কিন্তু সে বিভিন্ন জায়গায় গিয়ে বলে যে সে নাকি কোথাও ক্লাস করেনি, কখনো শুনে নাই, সে বিসিএস এ ফার্স্ট হয়েছে। তো আমার কাছে খুব মানে অবাক লেগেছে আর কি জিনিসটা, যে কেন ভাই, মানে যেটা সত্যি কথা সেটা স্বীকার করতে সমস্যা কি? আর এই জন্য মানে এই টাইপের মানুষরা যে গাইড করবে, এই গাইডটা হচ্ছে কি আপনার মানে আপনাকে প্রচন্ড পরিমাণে বোঝাবে যে সে অনেক কিছু করেছিল, অনেক কিছু সে বুঝিয়েছে, অনেক কিছু সে জীবনে করে ফেলেছে। তো এটা বোঝাতে বোঝাতে মানে তার ক্যালিবার বোঝাতে বোঝাতে সে আপনাকে হয়তো বা মিসগাইড করবে, ঠিক আছে? এটা কমপ্লিটলি আসলে আমার কাছে মনে হয় না। বাট স্যার, এক বই কি সব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব? সম্ভবের ডাবল সম্ভব। কারণ আপনার কি মনে হয় যে এক বই মানে এই যে চাকরি বাজারে যে বই আছে, এটা কি কোনো মানে স্কলার লিখছে, বা এটা কি কোনো আপনার থাকে না যেটা কি কোনো সায়েন্টিস্ট লিখছে, বা এটার মধ্যে কি কোনো মানে এমন কেউ লিখছে যে যারা মানে ক্রিয়েটিভ কোনো কিছু দিচ্ছে? ক্রিয়েটিভ কোনো কিছু না, তথ্য।
তথ্য সব বাজারের সব বইতে তথ্য একই রকম, একই তথ্য, হয়তো এক জায়গায় গোছানো একরকম, আরেক জায়গায় গোছানো আরেক রকম, আর কোনো পার্থক্য নাই। আপনি লেকচার শিটে যেটা পাচ্ছেন যে কোনো একটা বইয়ে গেলে সেটাই পাবেন। আপনি যে কোনো একটা বইয়ে যেটা পাচ্ছেন, আপনি একটা ডাইজেস্টে যখন যাবেন সেটাকে আরেকটু সংক্ষিপ্ত আকারে পাচ্ছেন, এরকমই, আর কিছু না। তো সেজন্য দেখা গিয়েছে কি যে আপনার খুব একটা বেশি যে অনেকে থাকে যে বইয়ের মানে বুক শপিং করতে পছন্দ করে বিসিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, অনেকে থাকে না যে একেবারে বই টই কিনে একাকার করে ফেলে, পড়ার নামে কিছু না। বাট বই কেনাটা কিন্তু আপনাকে হেল্প করবে না। বই বাজারে সব বই, আপনার কি মনে হচ্ছে যে আমাদের বই মানে আমরা যে বইগুলো যে মানে যে কোনো একটা প্রকাশনের বই যদি বলেন, যে কোনো একটা প্রকাশনে আমরা যেগুলো পড়ে আসছি, একটু নাম দেখবেন তো যারা লিখছে তারা কি কোনো সায়েন্টিস্ট বা তারা কি ক্রিয়েটিভ কোনো কিছু করছে? অবশ্যই বই লেখাটা অনেক মানে কঠিন একটা কাজ, কিন্তু সেই যে কাজটা, সেই কাজটা কিন্তু তথ্যের সমাহার। বিসিএস এর যে বইগুলো আছে তথ্যের সমাহার, গুরুত্বপূর্ণ তথ্য। আপনি বললাম তো যে রবীন্দ্রনাথ ঠাকুরের উনি ওনার বাবা মার 14তম সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আপনি চিন্তা করলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মার 14তম সন্তান, আমি 13 ভাই বোনের এর আগে নাম কোন বইয়ে পাওয়া যায় সেই বইটা আমি খুঁজে বের করব। এটা তো আপনার মানে এটা আপনি হয়তোবা আপনার বিলাসিতার জন্য করছেন, আপনি হয়তোবা চেষ্টা করছেন যে আমি আরো বেশি জানবো, বাট এটা কি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? তো এসব তথ্য তো গুরুত্বপূর্ণ না। আপনি পরীক্ষার হলে কতটুকু নিয়ে যেতে পারবেন সেটা গুরুত্বপূর্ণ। আপনার যেটা গুরুত্বপূর্ণ না সেটা আপনি যত পড়ছেন আপনার পরীক্ষায় চান্স পাওয়া বা পরীক্ষায় সুযোগ পাওয়ার সম্ভাবনা তত কমে যাচ্ছে। আপনার কি মনে হয় ব্রেইনের সাইজ আমার যেটা আপনার সেটা আইনস্টাইনেরও সেটাই ছিল? তারা এক একজনের ক্যালিভার এক একজনের ফাংশন এক এক রকম হয়েছে কেন? কারণ যারা বুঝতে পেরেছে যে এটা দরকার তারাই আসলে ভালো কাজটা করতে পেরেছে। এই জন্য আননেসেসারি নলেজ আমার প্রয়োজন নাই কিন্তু খুব একটা বেশি। আমাকে আপনি জিজ্ঞেস করেন গতকালকে কি হয়েছে বা যে কোনো একটা নাম জিজ্ঞাসা করেন, আমি না বলতে পারি না। মানে আমি খুব সিলি জিনিস ভুলে যাই, মানে খুব সিলি জিনিস ভুলে যাই। আপনারা শুনলে হাসবেনও যে স্যার এটা আপনি ভুলে গিয়েছেন। হ্যাঁ, আমি খুব সিলি জিনিস ভুলে যাই। এই জন্য আমি সবসময় নোট মানে আপনাদের কোনো কিছু হলে আমি নোট নোট ক্যারি করি আর কি। যেহেতু আমি চেষ্টা করি আপনাদের একটু সিনসিয়ারলি আপনাদের সাথে ইয়ে করার জন্য। তো এই যে সিলি জিনিসটা আমি যে ভুলে যাচ্ছি এটা কিন্তু আমার জন্য খুব একটা ইম্প্যাক্ট পড়ছে না। তো সেজন্য কোনটা দরকার কোনটা দরকার না সে ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো তথ্যর ভান্ডার সবই, আপনি পত্রিকায় যান না, পত্রিকার মধ্যে তথ্যের ভান্ডার তো আপনি হাজার হাজার পাবেন। যিনি কথা বলতে চাচ্ছেন আনমিউট করে দেন। পত্রিকায় যদি আপনি দেখেন লবকুশ একবারে হাতি তুলেছে প্রথমে। পত্রিকাতে আপনি যদি দেখেন একবারে পত্রিকাতে হাজার হাজার ইয়ে থাকবে, তথ্য থাকবে, তো আপনি সব তথ্য মাথায় নিবেন? সব তথ্য কি পরীক্ষা আসবে? আসবে না। তো মানে কিছু কিছু আছে যে যেমন আমি বিদ্রোহী কবিতার কয়েক লাইন আমি মানে নিজে নিজে আমি চেষ্টা করেছি যে আমি এটা বলবো, বলতে ভালো লাগে, তো ঠিক আছে, এটা আমার কমপ্লিটলি নিজের জন্য। এটা তো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। জি লবকুশ বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্যার, কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি, আল্লাহ ভালো রেখেছে, বলুন। স্যার ওই যে আমাদের ইন্টারন্যাশনাল ক্লাসটা তো ওরকম হচ্ছে না। ইন্টারন্যাশনাল ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাদের কয়টা লেকচার এখানে তো গিয়েছে? সম্ভবত দুইটা না একটা মনে হয়। ইন্টারন্যাশনাল কারণ ক্লাস? ইন্টারন্যাশনাল যে ক্লাসগুলো হচ্ছে তথ্যবহুল পাচ্ছি না, কারণ ইন্টারন্যাশনাল থেকে অনেক প্রশ্ন আসে। ইন্টারন্যাশনাল থেকে তো অনেক প্রশ্ন আসে, মার্কস তো 20টাই। আহ আচ্ছা, আমি এই তো ব্যাপারটা নিয়েও জানার দেখবো। থাকে তো জানার থাকে তো অনেক কিছু এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানার থাকে, আমি এই ব্যাপারটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আপনাদের দেখে আমি খুব সম্ভবত সামনে আগামী নেক্সট অ্যাসাইনমেন্টের পরে একটা কেয়ার লাইফ ক্লাসের ব্যবস্থা করতে পারি। আর সেটার ব্যবস্থা করে তারপরে ইনশাআল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে আরো কথা বলবো। আমার ইচ্ছা করে তো আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতেই, কিন্তু আনফরচুনেটলি আমার ক্লাসেরও আজকে ডিউটি আছে, আপনারা জানেন আমার ক্লাসটা শেষ করতে হবে। তো ক্লাসটা শেষ করি, এরপরে যদি সময় থাকে তারপর আমরা কথা বলবো না, ঠিক আছে? তো এবার আসি, বাট ফিনিশিং যেটা মোরাল অফ দা স্টোরি যেটা, স্মার্ট হন, একটু বুঝতে চেষ্টা করেন বিসিএস এ কোনটা লাগে কোনটা লাগে না। বিসিএস এ আপনাকে পিএইচডি করতে আসতে কেউ বলে নাই। ইনফ্যাক্ট বিসিএস এ যিনি ফার্স্ট হয়েছেন যে মানুষটি, সেই মানুষটিও বলেছেন যে আমি পত্রিকা পরীক্ষার আগে ছাড়া পড়তাম না, কারণ পরীক্ষার আগে আমার দরকার, আমি পড়তাম, এছাড়া আমি পড়তাম না। তিনি বলেছেন এই কথা, সত্য না মিথ্যা আমি জানি না। এরপরেও অনেক কিছু আছে ব্যাপার যে যেটা আপনার দরকার নেই। আপনি যদি পাশ করতে চান, আপনার বিসিএস এর যে বইগুলো হবে, এতগুলো বই হবে না, বিসিএস এর সবগুলো বই মিলে এতগুলো বই হবে, তো এতগুলো বইয়ের যে নলেজ আছে সবগুলো নলেজ আপনার নিয়ে পরীক্ষার হলে যেতে আপনি যদি 20 বছর চেষ্টা করেন তাহলে হয়তো বা সম্ভব যে আপনি সবগুলো বইয়ের টু দা পয়েন্ট বলতে পারবেন। কারণ এতটুকু একটা বই যদি আপনি এ টু জেড মুখস্থ করতে যান, আপনার যদি 2-3 বছর লেগে যায়, তার মানে এতগুলো বই শেষ করতে আপনার কতদিন সময় লাগবে? 20 বছর। তো 20 বছর সময় লাগলে আপনি 20 বছর বিসিএস এর জন্য পাবেন? তো তার মানে কি, তাহলে কোয়ালিফাই করে কারা?
এই এতগুলো বইয়ের থেকে যারা এতটুকুতে নিয়ে আসতে পারে, এতটুকু বইয়ের মধ্যে যারা এতটুকুতে শর্ট করে নিয়ে আসতে পারে তারা কোয়ালিফাই করে। এখন এই শর্ট করাটা গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বাকি 13 ভাই বোনের নাম পড়াটা আপনার জন্য বিলাসিতা। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর মানে কততম, তার নোবেল প্রাইজ কত সালে পায়, নোবেল প্রাইজ কিসের জন্য পায়, নোবেল প্রাইজটা কবে চুরি হয়ে যায়, এই তথ্যগুলো জানুন। মোর দ্যান ইনাফ, আর কিছু দরকার মানে তার তো লেখনী অবশ্যই দরকার, বাট মানে তথ্য ভিত্তিক যে ব্যাপারগুলো বলছি, তো সেই জন্য একটু স্মার্ট হওয়ার চেষ্টা করবেন যে কোনগুলো আসে। আর এই জন্য আপনাদের যে প্রত্যেকটা মডেল টেস্ট আছে, প্রত্যেকটা মডেল টেস্টের সাথে মানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট টেস্টের সাথে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন দিয়ে দেই, যাতে আপনারা প্রশ্নগুলো দেখে একটু রিলেট করে বুঝতে পারেন যে এটা গুরুত্বপূর্ণ, এটা আসে, এটা আসে না। যদি আপনি এই জিনিসটা না বোঝেন যে গুরুত্বপূর্ণ কোনটা, শুধু পড়ার জন্য কিন্তু আমি দিচ্ছি না, আমি আপনার চোখ খোলার চেষ্টা করছি। আপনি পড়লে তো আমি অনেক কিছুই দিতে পারি। ওই যে দেখেন অলরেডি শরীফ সাহেব এই ছবিটা ডাউনলোড করে একটু দিয়ে দেন আমাদের। অলরেডি শরীফ সাহেব দিয়ে ফেলেছেন যে বিসিএস এর বইয়ের যে লিস্ট। আপনারা দেখেন এই এতগুলো বই নিয়ে কি আমি মাথায় পরীক্ষার হলে যাওয়া সম্ভব? তো এই জন্য এরপরেও তো মানুষ কোয়ালিফাই করছে। কিভাবে কোয়ালিফাই করছে? অবশ্যই তারা স্মার্ট, অবশ্যই তারা স্ট্র্যাটেজি। তো বিসিএস এর যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা এরকমই, আপনি একটু স্মার্ট হলে, একটু স্ট্র্যাটেজিক হলে সবাইকে একটু এভরিওয়ান করে এটা সেন্ড করে দেন। তো এই জন্য আপনার এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর সবার সব কথা শেষ কথা হচ্ছে যে রিলেভেন্ট ইনফরমেশন গুলো রাখেন। যে প্রশ্ন আছে শুধু পড়ে যাবেন না, একটু অ্যানালাইসিস করবেন। যদি পড়তে সময় নেন আধা ঘন্টা, অ্যানালাইসিস করতে সময় নেবেন আধা ঘন্টা, তাহলে আধা ঘন্টার পড়াটা কাজে লাগবে। নয়তো আধা ঘন্টার পড়াটা কিন্তু কাজে লাগবে না যদি অ্যানালাইসিস ছাড়া পড়েন। ঠিক আছে? তো চলেন আজকের ক্লাসটি শুরু করছি আমরা। আজকের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। যদিও আমার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মানে আজকের ক্লাসটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর না, আজকের ক্লাসটা হচ্ছে ফ্রেজ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের, বাট আমি জানি না আমাদের লেকচার শিটে দেওয়া আছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের কথাটা যখন বলছি, সেটা হচ্ছে যে যে কোনো একটা সেন্টেন্স থেকে ফ্রেজকে আইডেন্টিফাই করা বা ফ্রেজকে চিহ্নিত করার যে কাজটা, সেটা করে থাকে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ। এখন যদি এই নোট দেন নাই তো, নোট দিতে হবে, নোট দিতে হবে। কি? কোনটা? ভার্ব? হ্যাঁ হ্যাঁ, আছে তো, আছে আছে, আমার ফাইলেই আছে, আমার আমার নামেই পাবেন, আমার নামেই পাবেন। আছে। দিয়েছেন? থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন, যখন আমি বলছি ফ্রেজ, ফ্রেজ এবং ক্লজের পার্থক্যটা কিন্তু আমরা দেখেছিলাম। ঠিক আছে? ফ্রেজ এবং ক্লজ মোটামুটি একটা ওভারঅল যে বেসিক পার্থক্য আছে, সেই পার্থক্য সম্পর্কে আমরা অবগত আছি। আসুন একটু সেন্টেন্সে দেখে ফেলি তাহলে ফ্রেজ এবং ক্লজের যে পার্থক্যটা আছে। ঠিক আছে? ইয়ে মোডে যায় কিভাবে জানো, টিচিং মোডে যায় কিভাবে জানো? এটা, আরে না, আমি টিচিং মোডে যাব, মানে বোর্ডটাকে টিচিং মোডে নিব। অর্ধেক আসছে না, আমি পুরোটা চাচ্ছি। দাঁড়ান, এটা কি কিছু একটা হইছে মনে হয়, কিছু আবার তো নোট চলে গেল, নোট ঝামেলা হয়েছে নোটের। খুব সহজেই টিচিং মোডে চলে যাওয়া যেত। না, লেখা যাবে, আমি ফুল বোর্ড চাচ্ছি, বুঝেন না আপনি? ওই ইয়েকে একটু দেখবেন, ওই যে ওই ইয়েকে একটু, মাহফুজ ভাইকে একটু ডাকবেন। এটা ফুল মানে টিচিং মোডে কিভাবে জানা যায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো আসছে। হ্যাঁ দেখুন,
আচ্ছা, তো যদি আমরা বলি একটা সেন্টেন্স লিখে, তাহলে আমাদের ফ্রেজ এবং ক্লজের ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা। ধরেন আমি বলছি হি গেভ মি এ ডায়মন্ড রিং, এটা নিচে আন্ডারলাইন করা, এবং আবার বলা হচ্ছে হি গেভ মি এ রিং দ্যাট ওয়াজ মেড অফ গোল্ড। দুটো সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা জায়গার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন বলেন তো? হ্যান্ড রেজ করবেন। পার্থক্য কি? হ্যাঁ, তানিম আহমেদ যিনি হাত তুলে রেখেছেন, পরে যিনি হাত তুলেছেন। আচ্ছা, তানিম আহমেদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? আচ্ছা, জি, আল্লাহ ভালো রেখেছে। বলুন তো স্যার, দুটোর মধ্যে পার্থক্য কি? আপনি মনে হয় আগে হাত স্যার তুলে রেখেছেন, বলছিলাম, কিছু বলছেন? জি জি স্যার। মানে আমি যে দুটো বোর্ডে সেন্টেন্স লিখলাম, এই দুটোর নিচে যে আন্ডারলাইন করলাম, আন্ডারলাইনের মধ্যে পার্থক্য কি দুটো জায়গায়, জি বলতে স্যার। পারবেন? আচ্ছা, এরপরে যদি যাই আমরা, আশামণি যিনি আছেন তাকে যদি দেই আমরা। আশামণি জি না একটু স্যার। বলুন তো স্যার আমাকে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু খেয়াল করুন তানিম। আশামণি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। বলুন তো স্যার, দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার প্রথমটা হচ্ছে ফ্রেজ আর দ্বিতীয়টা হচ্ছে ক্লজ। প্রথমটা হচ্ছে ফ্রেজ এবং দ্বিতীয়টা হচ্ছে ক্লজ। আচ্ছা, ঠিক আছে, ফ্রেজ এবং ক্লজ, তাহলে এটার মানে কি? এটাকে আপনি ফ্রেজ বলছেন, এটাকে আপনি ক্লজ বলছেন, তাহলে মানে কি এটার? ফ্রেজের মানে কি আর ক্লজের মানে স্যার কি? ফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ডের কয়েকটা ওয়ার্ড মিলে ফ্রেজ হয়, কিন্তু ক্লজের সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে। ক্লজে সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। এই হচ্ছে ফ্রেজ এবং ক্লজের পার্থক্য, ঠিক আছে? প্রথমে আপনি যখন একটা সেন্টেন্স দেখবেন, এটার নিচে আন্ডারলাইন করা যখন দেখছেন, ডায়মন্ড রিং, কোনো সাবজেক্ট আছে? নাই। কোনো ভার্ব আছে? নাই। এটা ক্লজ না, এটা খণ্ডবাক্য না, এটা ফ্রেজ। বাট যখন আপনি বলছেন হি গেভ মি এ রিং দ্যাট ওয়াজ মেড অফ গোল্ড, এই দ্যাট একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, তার মানে কি এটা অবশ্যই একটা হয়ে যাচ্ছে কি, যে আপনার ক্লজ। কেননা যখন একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে একটা সেন্টেন্সে, সেটা হয়ে যায় ক্লজ। আর সাবজেক্ট ভার্ব ছাড়া যে অংশটা থাকে, মানে শব্দগুচ্ছ যে থাকে, সেটা হয়ে যায় ফ্রেজ। এবং ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ, যেটা আমি আপনাদের আগে বলার কথা, শব্দগুচ্ছ। এবং ক্লজের বাংলা কি? খণ্ডবাক্য। ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ এবং ক্লজের বাংলা হচ্ছে খণ্ডবাক্য, ঠিক আছে? এখন কথা হচ্ছে ফ্রেজ এবং ক্লজের যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা মানে এমনিতে যে আপাত দৃষ্টিতে যে পার্থক্য, এতটুকুই পার্থক্য, এছাড়া বাকি কাজগুলো কিন্তু সেম। ফ্রেজটা যেভাবে কাজ করে, ক্লজটা সেভাবেই কাজ করে, কিন্তু পার্থক্য হচ্ছে ভার্ব থাকবে, ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে না। এই হচ্ছে মোটামুটি পার্থক্যটা, ঠিক আছে? আর ফ্রেজের কথা যখন আমরা বলতে যাচ্ছি, ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। আর এরপরে আবার ইডিয়মস এর কথা যেহেতু বলা হচ্ছে, ফ্রেজের যে অর্থটা সেটা দেখবেন আপনারা খেয়াল করে, যে যেই শব্দটা আছে তার কাছাকাছি একটা অর্থ হয়, কিন্তু ইডিয়মস যখন বলা হচ্ছে, ইডিয়মস কিন্তু ফ্রেজের কাছাকাছি কোনো অর্থ প্রকাশ করে না। ফর এক্সাম্পল, আপনারা যদি দেখেন যে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ আ গুড এক্সারসাইজ, টু ওয়ার্ক ইন দ্য মর্নিং ইজ আ গুড এক্সারসাইজ। এরপরে যদি আপনি বলেন they tried to solve the problem, there was a big pond in front of our college, প্রত্যেকটার মধ্যেই কিন্তু কোনো ফাইনিট ভার্ব পাচ্ছেন না আপনি, অর্থাৎ ফাইনিট ভার্ব বা সাবজেক্ট ছাড়া যে জায়গাগুলো আছে, সেটা একটা সেন্টেন্সে ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যেগুলো কোনো
অর্থ প্রকাশ করে, একই সাথে কোনো একটা অর্থ প্রকাশ করে, কিন্তু সেটা আলাদা আলাদা কোনো অর্থ প্রকাশ করে না, পুরোটা মিলিয়ে একটি অর্থ প্রকাশ করে। এবং ফ্রেজ গুলো মূলত পার্টস অফ স্পিচের মতোই কাজ করে। ঠিক আছে, আমি যতটুকু জায়গা, আমি স্পেশাল স্পেশাল কিছু জায়গা লিখে দিব আপনাদেরকে, ওই স্পেশাল জায়গাগুলো একটু আলাদা করে খাতায় নোট করে নেবেন, আর বাকিটা তো আপনাদের লেকচার শিট বা যে কোনো বই আছেই। বাট স্পেশাল যেসব ক্রিটিক্যাল জায়গাটা আমি লিখে দিব, এটা আপনাদের মনে রাখতে সাহায্য করবে। ঠিক আছে, তো আসেন একটু আমরা ফ্রেজের ব্যাপারটা লিখে নিই। ফ্রেজ, মিউট করে দেন, মূলত একটি শব্দগুচ্ছ যা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশ করে। উল্লেখ্য, ফ্রেজ গুলো পার্টস অফ স্পিচের মতোই কাজ করে। মতোই কাজ করে। এই জায়গাটা কেন লিখলাম? কারণ এই জায়গায় প্রশ্ন করার একটা ব্যাপার আছে। আমরা যেটা শিখেছিলাম যে কোনো সেন্টেন্সকে আমি যদি কি দ্বারা প্রশ্ন করি, নাউন চলে আসে। কেমন দ্বারা প্রশ্ন করলে কি আসে? অ্যাডজেক্টিভ চলে আসে। কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি আসে? অ্যাডভার্ব আসে। এই জিনিসটা আমার পুরোটা ফ্রেজের মধ্যে কাজে লাগবে। আসুন একটু লিখে ফেলি। এছাড়া তো কিছু টেকনিক আছেই, সেই টেকনিক গুলো আমরা লিখবো। নাউন, এটা একটু রিক্যাপ করে ফেলছি। ঠিক আছে, কোন সেন্টেন্সে নাউনকে পেতে হলে কোন সেন্টেন্সে, আচ্ছা নাউন কেন করছি, কারণ নাউন ফ্রেজও আছে, কিন্তু নাউন ফ্রেজটা ঠিক নাউনের মতোই কাজ করে, আর কিছু না। নাউন ফ্রেজ, নাউন একই জিনিস, শুধু একটা হচ্ছে একটা ওয়ার্ড, একটা হচ্ছে কয়েকটা ওয়ার্ড মিলে। ঠিক আছে, এটা দেখাচ্ছি আপনাদের। কোন সেন্টেন্সে নাউনকে খুঁজে পেতে হলে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা। আপনারা কি ঘুমাচ্ছেন? লিখছেন তো নাকি? কি অবস্থা সবার? কামরুল ইসলাম ঘুমাচ্ছেন? জি বলেন নাকি? আচ্ছা জি স্যার লিখছি, সেটা বলেন। জি নুসরাত জাহান শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান জি স্যার, শুনতে পাচ্ছি। লিখছেন স্যার? জি স্যার, লিখছি। ঘুমাচ্ছেন না তো? না। দুপুরের ক্লাস কি ঘুম পায়? জি স্যার, লাঞ্চ করেছি তো একটু আগে, এই জন্য একটু আমারও ঘুম পাচ্ছে, পাচ্ছে। এই জন্যই জিজ্ঞাসা করলাম আপনাদের। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, এটা কি লেখা শেষ হয়েছে? লেখা শেষ হলে ডান লিখবেন। আচ্ছা ডান। তাহলে আচ্ছা, এরপরে যদি যাই আমি কোন সেন্টেন্সে, অ্যাডজেক্টিভ কে খুঁজে পেতে হলে, নাউনকে খুঁজে পেতে হলে যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয় না, ঠিক তেমনি নাউন ফ্রেজকে খুঁজে পেতে হলেও কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। সিমিলারলি অ্যাডজেক্টিভ ফ্রেজ আগে লিখে নিন, তারপরে যখন এক্সাম্পল দেখবেন সহজ হয়ে যাবে। কেমন দ্বারা প্রশ্ন করে
অ্যাডজেক্টিভ ফ্রেজ পাওয়া যায়। পাওয়া যায় কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডজেক্টিভ ফ্রেজ পাওয়া যায়। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। এবং তারপরে আমি যদি যাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাক্যকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বের মতোই কাজ করে। অ্যাডভার্বের মতোই কাজ করে। ঠিক আছে, এবার আসেন আমরা, এটা হচ্ছে 3 প্রকারের ফ্রেজ নিয়ে কথা বললাম। ফ্রেজ কি 3 প্রকার না, আরো প্রকারভেদ আছে? তাহলে ডিটেইলে আমরা যাব কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, প্রথমত আমরা ফ্রেজ যে জিনিসটা সেটা বোঝার চেষ্টা করলাম যে ফ্রেজ বেসিক্যালি কি আসলে। তাহলে ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, এবং ফ্রেজ ঠিক পার্টস অফ স্পিচের যে কাজগুলো আছে ঠিক তেমনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, যেমন অ্যাডভার্ব আছে তেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, যেমন পার্টস অফ স্পিচে নাউন আছে তেমন নাউন ফ্রেজ, পার্টস অফ স্পিচে যেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজও আছে, পার্টস অফ স্পিচে যেমন প্রিপোজিশন আছে তেমন প্রিপোজিশন ফ্রেজও আছে, পার্টস অফ স্পিচে যেমন কনজাংশন আছে তেমন কনজাংশন ফ্রেজও আছে। এবং আপনাদের কাছে এই জিনিসটা সহজ লাগবে এই কারণে যে আপনি পার্টস অফ স্পিচ, আমি আশা করছি আপনারা ভালো করে পড়েছেন। যেহেতু আমরা ক্লাস করেছিলাম পার্টস অফ স্পিচ, আপনারা আশা করছি যে খুব ভালো করে বুঝেছেন। সেটা যদি বুঝে থাকেন আপনাদের আজকের ক্লাসটা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার যদি আমি দেখি যে কোন একটা ফ্রেজের ব্যাপারটা আমরা বুঝলাম, ফ্রেজের যে প্রকারভেদ আছে দেখেন, বিভিন্ন প্রকারের মধ্যে কয়েকটা প্রকার যদি আমরা বলি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এবং জিরান ফ্রেজ। অনেক প্রকারের ফ্রেজ আমরা দেখতে পেলাম। ঠিক আছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? চাকরি পরীক্ষায় কোনগুলো আসে বেশি? চাকরি পরীক্ষাতে বেশি আসে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং ক্ষেত্র বিশেষে প্রিপোজিশনাল ফ্রেজও মাঝে মধ্যে আসে। এই জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাই বলে কি আমরা শুধু এগুলো পড়বো? না, এগুলো কেন দেখালাম যে এগুলো যেন স্পেশাল ফোকাস দিয়ে পড়েন, যে এগুলো যেন আপনার ভুল না হয়। এই জিনিসগুলো একেবারে ভালো করে আয়ত্ত করতে হবে যে কোনটা কিভাবে ইয়ে করতে হয়, এবং এই জায়গাগুলোতে আপনি যেন মানে ভালো করে আইডেন্টিফাই করতে পারেন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ, ইভেন ভার্ব ফ্রেজ, এই ফ্রেজগুলো যেন ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন। আমি একটু টেকনিকও আপনাদেরকে লিখে দিব। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে নাউন ফ্রেজের মধ্যে চলে যাই। নাউন ফ্রেজ হচ্ছে যে শব্দগুচ্ছ নাউনের মতো কাজ করে। অলরেডি আপনারা লিখে ফেলেছেন যে আপনার নাউনের মতো যখন একটা শব্দগুচ্ছ কাজ করে সেটাকে নাউন ফ্রেজ বলা হয়। এই জায়গায় বলা হচ্ছে বইয়ের ভাষায় যে সাবজেক্ট, কি বলে, একটি বাক্যে সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, প্রিপোজিশন, অবজেক্ট, মানে হাবিজাবি অনেক কিছু বলা হয়েছে। আমি এটার ধারের কাছেও যাব না, এগুলোর ধারের কাছেও যাব না। আমি একটা সেন্টেন্স দিয়ে কাজ করব, কারণ এটা আমার মুখস্থ। এটা যদি আমি মুখস্থ করি আমার চাকরি পরীক্ষা এটা আসবে না। কিন্তু চাকরি পরীক্ষা আসবে কি আমি ফ্রেজটাকে চিনতে পারছি কিনা এবং সেটাকে আমি খুঁজে বের করতে পারছি না, সেটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আসুন আমরা যদি এক্সাম্পলে যাই। দেখেন তো, কোয়ালিফাইং ইন দা বিসিএস এক্সাম ইজ নট ইজি। আমরা প্রশ্ন করা শিখেছিলাম। আপনি এই জায়গাটাকে হাত দিয়ে ঢেকে ফেলুন, ঢেকে ফেলে প্রশ্ন করুন যে কিছু একটা বলছে ইজ নট ইজি। কোনো কিছু একটা হাত দিয়ে ঢেকে আপনি বলছেন ইট ইজ নট ইজি।
মানে এই জায়গাটার মধ্যে আপনি যদি ইট বসান বা একটা যে কোনো কিছু নাম বসান বা আপনি প্রশ্ন করেন যে কি সহজ, কি সহজ, তাহলেই কিন্তু আপনার আপনার উত্তরটা চলে আসে যে কোয়ালিফাইং অন দা বিসিএস এক্সামিনেশন। এই যে কি দ্বারা প্রশ্ন করে পেয়ে যাচ্ছেন, এটা নাউন ফ্রেজ। সিমিলারলি, হি হোপস টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, তাহলে এটা কি হলো? হি হোপস, সে আশা করছে। পুরোটা ঢেকে আপনি প্রশ্ন করেন কি আশা করছে, নিশ্চয়ই এই কথাটা চলে আসবে যে টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ আ গুড এক্সারসাইজ। হাত দিয়ে আটকে ফেলে আপনি চিন্তা করুন কি একটি ভালো এক্সারসাইজ। টু ওয়াক ইন দ্য মর্নিং একটা ভালো এক্সারসাইজ, তার মানে সকালবেলা হাঁটা। এই যে কি দ্বারা প্রশ্ন করছেন, নাউন ফ্রেজ চলে আসছে। কিন্তু নাউন ফ্রেজ অনেক বড় একটা জায়গা, এই জায়গায় একটু টেকনিকও আমাদের হ্যান্ডেল করতে হবে, যে জিনিসটা আমি পরে লিখে দিব। বাট আগে আমি সবগুলো ফ্রেজ একসাথে আপনাকে দেখাবো। এরপরে কিছু কিছু সূক্ষ্ম জায়গা আছে যেগুলো আপনাদেরকে খুব তাড়াতাড়ি বের করতে হেল্প করবে যে কোনটা কোন ফ্রেজ আছে। ঠিক আছে, এই গেল নাউন ফ্রেজের বেসিকটা। এরপরে দেখে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ সামথিং দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যেভাবে ঠিক কাজটা করে একটা সেন্টেন্সে, সেইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাজ করে। এখন আমাকে বলেন তো, গোলাম মোস্তফাই বলেন, অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে একটা সেন্টেন্সে? অ্যাডজেক্টিভের কাজ কি? স্যার অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, কেমন দ্বারা প্রশ্ন করলে যে পাওয়া হ্যাঁ যায় হ্যাঁ, মানে সেটা তো অবশ্যই, কিন্তু অ্যাডজেক্টিভটা কি করে একটা সেন্টেন্সে, কি হিসেবে কাজ করে? মডিফাই। মডিফাই করে। কাকে মডিফাই করে? নাউনকে। নাউনকে অথবা প্রোনাউনকে। প্রোনাউন। ঠিক সেই কাজটাই করে থাকে অ্যাডজেক্টিভ এই জায়গার মধ্যে। আমার সাথে থাকুন আপনি। যখন আমি বলছি হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান অফ গ্রেট ওয়েলথ, কার কথা বলা হচ্ছে? কাকে মডিফাই করা হচ্ছে? হি কে না? সেখানে প্রোনাউনকে। হ্যাঁ, একটা প্রোনাউনকে মডিফাই করছে, যে হি, সে একটা খুব ধনী মানে খুব ধন সম্পদ সম্পন্ন মানুষ। যখন বলছে এ বয় বয় উইথ ব্লু আইস, অর্থাৎ কি মডিফাই করছে কি বয়কে, এই পুরো কথাটা দ্বারা বয়কে। মডিফাই করা হচ্ছে বয়টাকে। এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, কোন ছেলেরা যারা ইয়ে করছে, খেলছে, মাঠে তার মানে বয়দেরকেই মডিফাই করা হচ্ছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজটাও হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। সহজ না ব্যাপারটা? পুরো পার্টস অফ স্পিচ বুঝলে আমরা ভালো করে এটা বুঝতে পারবো না, জি স্যার। ব্যাপারটা অনেক easy। এরকমই। এই জন্য আমরা পার্টস অফ স্পিচটা একটু ডিটেইলে বোঝার চেষ্টা করেছিলাম। এরপরে যদি দেখি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং ফ্রেজ আপনারা যে মানে কতটা গুরুত্বপূর্ণ, ফ্রেজ ক্লজ, এটা কিন্তু চাকরি পরীক্ষার মানে বিসিএস এর আপনারা তো প্রশ্ন আগে পরে অ্যানালাইসিস করার কথা দেখেছেন নিশ্চয়ই, যেটা আসে এখান থেকে প্রশ্ন। ঠিক আছে, এরপর যদি দেখি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আগের মতোই অ্যাডভার্বের মতো যখন কাজ করে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা যদি আমি একটা সেন্টেন্সকে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাওয়া যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি হি কামস হিয়ার এভরি ইভিনিং, কখন আসে সে? কোথায়, কখন দ্বারা আমি প্রশ্ন করছি। কখন আসে? প্রত্যেক দিন আসে, প্রত্যেক বিকেলে আসে, তাই তো? হি ডাইড অন অন দ্য স্পট, সে মানে হি ডাইড অন দ্য স্পট, মানে সে একটা মানে সে একই মানে যখন মানে যে জায়গাটায় ছিল সেই জায়গায় মারা গিয়েছে, মানে অন দ্য স্পট সে মারা গিয়েছে। তো সে যে মারা গিয়েছে সে জায়গাটার কথা। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমার মাই ব্রাদার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট মানে লাস্ট ফিউ ডেজ অ্যাগো, সো হঠাৎ করে আসলে এক্সাম্পলটা দেখে খুব একটা নিতে পারছিলাম না। আচ্ছা, তো হি ডাইড অন দ্য স্পট, তো এই যে মারা গিয়েছে, যে একটা অ্যাক্সিডেন্টে মানে জায়গাটার মধ্যে যে মারা গিয়েছে, যে ডাইডের পরে যে কথাটা বলা হচ্ছে অন দ্য স্পট, এই ডাইডকে মডিফাই করছে। তো সেজন্য এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডভার্ব, এই যে ডাইড ভার্বটাকে মডিফাই করছে। আর যারা বাইক চালান খুব সাবধানে চালাবেন, হ্যাঁ। তো এরপরে যদি আমি বলি হি ইজ অ্যাট হিজ অফিস, সে কোথায় আছে? সে তার অফিসে আছে। তো এই যে অফিসের কথা বলছে, একটা অবস্থান, কোথায় দ্বারা প্রশ্ন করলে সে তার অফিসে আছে, তাই তো? তো এই যে তার অফিসের তার অবস্থানকে বোঝাচ্ছে, কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করছি, এই জাতীয় প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসে, সেই অ্যান্সারটা চলে আসে একটা অ্যাডভার্ব হিসেবে। ঠিক আছে, এরপরে যদি যাই আমরা ভার্ব ফ্রেজ। ঠিক আছে,
ভার্ব হচ্ছে এমন একটা কাজের সমষ্টি, এমন একটা শব্দের সমষ্টি যে মানে কাজগুলো মানে নর্মালি যে একটা সেন্টেন্সে কাজ বোঝানো হয় সেটাই তো ভার্ব। আমরা নর্মালি ভার্ব জানি যে কোনো কাজ, এই জায়গায়ও ভার্ব ঠিক সেটাই, একটা শব্দের সমষ্টি হবে, শব্দগুচ্ছ হবে, যেই শব্দগুচ্ছটা একই সাথে ভার্বের কাজও করবে এবং একই সাথে দুটো শব্দ মিলে একটা কাজ সম্পন্ন করা হবে। দেখেন তো, লুক আফটার, দেখো পেছনে বা দেখো তারপরে, এরকম কোনো কথা বলছে? লুক আফটার মানে কি দেখাশোনা করা, একই সাথে বোঝাচ্ছে। হ্যাঙ্কার আফটার, পেছনে ছোট, আপনারা পড়েছেন হ্যাঙ্কার আফটার, ডু নট হ্যাঙ্কার আফটার ফেম। হ্যাঙ্কার আফটার কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পড়েছেন কিন্তু আপনারা। এই যে হ্যাঙ্কার আফটার মানে কি পেছনে ছোটা। তারপরে বলা হচ্ছে অলমোস্ট অল পিপল হ্যাভ বিন রানিং আফটার দ্য থিফ ফর অ্যান আওয়ার। এই যে হ্যাভ বিন রানিং আফটার মানে প্রত্যেকটা কাজে একটা কাজ বোঝাচ্ছে, মানে এই যে আন্ডারলাইনকৃত অংশটা সেটা একটা কাজ বোঝাচ্ছে, অর্থাৎ এই কাজ জাতীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো হয়ে যায় একটা ভার্ব ফ্রেজ। ঠিক আছে, এরপরে যদি যাই আমরা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনের যে কাজ প্রিপোজিশনাল ফ্রেজেরও ঠিক একই কাজ। প্রিপোজিশন যেমন একটা সেন্টেন্সে মানে কি বলে যে আপনার সেন্টেন্সকে যুক্ত করতে সাহায্য করে, একটা সেন্টেন্সকে অপর একটি ওয়ার্ডের সাথে যুক্ত করতে সাহায্য করে, প্রিপোজিশনাল ফ্রেজও কিন্তু আরেকটা ওয়ার্ডের সাথেই যুক্ত করতে বা আরেকটা নাউন বা প্রোনাউনের সাথেই যুক্ত করতে সাহায্য করে। এবার আমাকে একটু বলেন তো, প্রিপোজিশনটা মনে আছে কি আমাদের? প্রিপোজিশন কার আগে বসে এটা আমাকে কি বলবেন? বলেন তো, প্রিপোজিশন এবং কনজাংশনের পার্থক্য আমাদের কার কার মনে আছে? একটু হ্যান্ড রেজ করবেন তো। প্রিপোজিশন এবং কনজাংশন, এই পারেন না আপনারা কেউ? কামরুল ইসলাম, জি স্যার। বলেন তো প্রিপোজিশন এবং কনজাংশনের পার্থক্য। প্রিপোজিশন মূলত নাউনের পূর্বে বসে। প্রিপোজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, আর কনজাংশন যুক্ত করে, দুটো যুক্ত করে ক্লজকে বাক্যকে। যুক্ত করে, দুটো বাক্যকে যুক্ত করে। সে জায়গায় যখন প্রিপোজিশন একটা সেন্টেন্সে আপনি দেখতে পাচ্ছেন ইন ফ্রন্ট অফ, এই প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, প্রিপোজিশন দ্বারা শেষ হচ্ছে, প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, প্রিপোজিশন দ্বারা শেষ হচ্ছে, প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, প্রিপোজিশন দ্বারা শেষ হচ্ছে, এই জাতীয় জিনিসগুলো আমি একটু পরে লিখে দিচ্ছি আপনাদেরকে একেবারে টেকনিক্যালি, যে কিভাবে কোন ক্লজ গুলো আপনারা বের করবেন খুব সহজ, মানে কোন কিভাবে কোন ফ্রেজ গুলো আপনারা বের করবেন সেটা খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। বাট প্রিপোজিশনাল ক্লজের প্রিপোজিশনাল ফ্রেজের কাজটা ঠিক প্রিপোজিশনের মতোই। ঠিক আছে, এরপরে যদি যাই আমি কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনের ফ্রেজের কাজটাও কনজাংশনের মতোই। যখন একটা কনজাংশন আপনি দেখছেন দুটো ক্লজকে যুক্ত করছে, সেই কাজটাই কিন্তু কনজাংশন করে। যেমন আপনি যখন বলছেন আই উইল ডু দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ, দুটো একটা সেন্টেন্সের দুটো অংশকে যুক্ত করছে। ঠিক আছে, নাউন বা প্রোনাউন, নাউন ফ্রেজ, এক্স্যাক্টলি। এরপরে যদি আমি বলি যে যখন আমি দুটোকে একসাথে যুক্ত করছি, দুটো সেন্টেন্সের অংশকে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, নট অনলি, বাট অলসো, এই জাতীয় যে কথাগুলো আছে সেগুলো হয়ে যায় কি কনজাংশনাল ফ্রেজ, অর্থাৎ যুক্ত করা হয়। প্রিপোজিশনও যুক্ত করা হয়, কিন্তু প্রিপোজিশন স্পেসিফিক্যালি শুধু নাউন এবং প্রোনাউনকে যুক্ত করে, কিন্তু কনজাংশন কিন্তু কিছু শব্দ আছে যেগুলোকে সেন্টেন্সকেও যুক্ত করে, দুটো ক্লজকেও যুক্ত করতে পারে, একই জাতীয় শব্দকেও যুক্ত করতে পারে। ঠিক আছে, এরপরে যদি যাই আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজটার কাজ কি? ইন্টারজেকশন সচরাচর একটা উচ্ছ্বাস, অনুভূতি বোঝানো হয়। ইন্টারজেকশনাল ফ্রেজটা দিয়েও সেই আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, এই জাতীয় ব্যাপারগুলোই কিন্তু মানে বোঝানো হয় আর কি একটা ইন্টারজেকশনাল ফ্রেজ দিয়ে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন হোয়াট এ পিটি, এই যে হোয়াট এ পিটি বলছেন, হঠাৎ করে আপনি একটা দুঃখের কথা বলছেন, হোয়াট এ পিটি হি হ্যাজ ফেইলড অ্যাগেইন। এই যে হোয়াট এ পিটি হি হ্যাজ ফেইলড অ্যাগেইন আপনি বলছেন, এই একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে আপনি যখন বোঝাচ্ছেন একটা নিজের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস জাতীয় জিনিসগুলো, তখন এটা হয়ে যাচ্ছে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এরপরে যদি আমি বলি যে বাই গড স্পিক দ্য ট্রুথ, যে আল্লাহর দোহাই লাগে সত্য কথা বলো, এই যে বাই গড বলে একটা এক্সক্লামেটরি সাইন আছে, এটা ইন্টারজেকশনাল ফ্রেজ, নট ইন্টারজেকশন। আমরা ইন্টারজেকশন কি একটা ওয়ার্ডকে দেখেছিলাম, বাট ফ্রেজ হচ্ছে কয়েকটা শব্দ মিলে সেই কাজটাই করছে। আমরা যদি পার্টস অফ স্পিচ ভালো করে বুঝি তাহলে আজকের ক্লাসটা আমাদের কাছে একেবারেই পানি ভাত, আপনারা খেয়াল করে দেখেন। এরপরে যদি আমরা বলি ইনফিনিটিভ ফ্রেজ, এটাও কোনো ঝামেলা না, টু প্লাস ভার্বের বেস ফর্ম।
আর কোনো ঝামেলাই নাই এখানে। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম একই সাথে বসে যখন একটা কাজের মানে শেষ হয়নি এমন বোঝাচ্ছে বা নন ফাইনিট যে ব্যাপারটা বোঝায়, অসমাপ্ত বোঝায়, তখন সেটা কি হয়ে যায় কি? ইনফিনিটিভ। এটা আমরা ভার্বে পড়েছি। এরপরে যদি দেখি আমরা ইনফিনিটিভ ফ্রেজের যে এক্সাম্পল, যখন আমি বলছি উই ওয়ান্টেড টু নো দ্য সিক্রেট, আমি জানতে চেয়েছি, যে এটার মানে কি? জানা। টু নো, টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন আপনি একটা ফ্রেজে দেখবেন এবং সেটা দ্বারা শুরু হয়েছে, সেটাই ইনফিনিটিভ ফ্রেজ, আর কোনো কিছু চিন্তাই করার দরকার নেই। এরপর দেখেন হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানেই ইনফিনিটিভ, আর কোনো টেনশনই নাই এখানে। এরপর যদি বলি জিরান ফ্রেজ, জিরান কি? জিরান্ড একটা ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, এটা আমরা জানি জিরান। তো জিরান ফ্রেজটা একই, কিন্তু একটা কথা না, জিরান্ড হচ্ছে কয়েকটা কথা নিয়ে হয়। ঠিক আছে, জিরান ফ্রেজটা সুইমিং ইন দ্য রেইন ইজ ডেঞ্জারাস। এই যে দেখেন, যখন বলছে সুইমিং ইন দ্য রেইন, একটা জিনিস মানে বৃষ্টির মধ্যে সাঁতার কাটার কথা বলা হচ্ছে। তো বৃষ্টির মধ্যে যখন সাঁতার কাটার কথা বলা হচ্ছে, শুধু কিন্তু একটা কাজ না, বৃষ্টির মধ্যে সাঁতার কাটার কথা বলা হচ্ছে। যদি শুধু সুইমিং হতো, জিরান্ড হতো, সুইমিং ইন দা রেইন একই সাথে বলছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে কি একটা ফ্রেজ, এবং সেটা হয়ে যাচ্ছে জিরান ফ্রেজ। যেটা জিরান সেটাই জিরান ফ্রেজ, কিন্তু ফ্রেজের মধ্যে কয়েকটা শব্দ থাকবে, আর শুধু জিরান্ডে একটি শব্দ থাকবে। আচ্ছা, যে কামরুল ইসলাম হাত তুলেছেন, আনমিউট করে দেন। স্যার এর আগে দেখানো হলো ইনফিনিটিভ, হ্যাঁ, স্যার এর পূর্বে ইনফিনিটিভ। স্যার ওইটা তো যে প্রিপোজিশনাল ফ্রেজের মতো দেখা যাচ্ছে, একটু যদি মানে ব্যাকে যেতেন কোনটা? তাহলে। স্যার ইনফিনিটিভ, জি স্যার, ইনফিনিটিভ এক্সাম্পল। ইনফিনিটিভ, জি স্যার। হুম, জি স্যার, আচ্ছা ইনফিনিটিভ। আচ্ছা, হ্যাঁ বলুন। একটা এক্সাম্পল দেখালেন যেটা প্রিপোজিশন শুরুতে আছে, ওইটা শব্দের শুরুতে এবং শেষে দুটো প্রিপোজিশন আছে। কোনটায় জি স্যার, কোনটায়? হাজ টু প্রসপার ইন লাইফ। ইন লাইফ, লাইফ কোথায় প্রিপোজিশন? লাইফ স্যার তো আমি প্রিপোজিশন না। ওই শব্দটাকে দেখছি আর কি, শব্দটাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কোনটা? স্যার টু প্রসপার, ও ঠিক আছে স্যার, আমি শেষেরটুকু দেখিনি, হয়তো লাইভটা আছে কিনা। হ্যাঁ, সরি স্যার। ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এবার আমরা প্রশ্ন সলভ করব, কিন্তু তার আগে কিছু জিনিস আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করব, যে জিনিসগুলো আমাদের মানে ওই টেকনিক্যালি আমাদের মানে থাকে না যে কাজ অনেকটাই শেষ হয়ে যাবে, মানে এরপরে আর আমাদের এগুলো নিয়ে ঝামেলা পড়তে হবে না। আপনি এখন যা দেখছেন সেটার থেকেও আপনি হয়তোবা ঝামেলায় পড়তে পারেন এই প্রশ্ন করা নিয়ে, কিন্তু টেকনিক নিয়ে আপনি সচরাচর ঝামেলায় পড়বেন না আশা করছি। এবং সেই টেকনিক গুলো একটা একটা করে আমরা লেখা শুরু করব, ঠিক আছে? প্রথমেই নাউন ফ্রেজ আইডেন্টি করার ব্যাপারটা। am, is, are, was, were এর পর স্পেশাল টেকনিক লিখে রাখবেন উপরে। যদি কোনো ফ্রেজ আসে, যদি সরাসরি কোনো ফ্রেজ আসে, তাহলে সেটি নাউন ফ্রেজ। am, is, are, was, were এ জাতীয় শব্দগুলোর পরে যদি সরাসরি কোনো ফ্রেজ আসে, তাহলে সেটি হয়ে যায় নাউন ফ্রেজ। লিখে ফেলেন, লেখা শেষ হলে ডান লিখবেন। উপরে যাব আমি। ডান, আচ্ছা। তাহলে যদি আমি এক্সাম্পল বলি, ধরেন আমি বলছি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এই যে ঢাকার পরে ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই ইজ এর পরে যে ফ্রেজটি আছে, কোন ফ্রেজ? এটা কি ফ্রেজ বলেন?
ইজ এর পরে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে কি ফ্রেজ? এটা নাউন ফ্রেজ। এম, ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে সেটা হয়ে যায় নাউন ফ্রেজ। এরপর আমরা লিখি আরেকটা টেকনিক, আর্টিকেল দ্বারা কোনো ফ্রেজ শুরু হলে সেটি হয়ে যায় নাউন ফ্রেজ। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন মাই মাদার ইজ আ ব্যাংকার, এটা তাহলে কোন ফ্রেজ? মাই মাদার ইজ আ ব্যাংকার, তাহলে ব্যাংকার কোন ফ্রেজ? এটা হয়ে যাচ্ছে একটা নাউন ফ্রেজ। এরপরে যদি আমরা বলি আরো একটা টেকনিক, সেটা কি? প্রিপোজিশনের পরে যদি কোনো ফ্রেজ আসে তবে সেটি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ একটা প্রিপোজিশন, কেননা আপনারা দেখেছেন এর আগে যে প্রিপোজিশন এর পরে আপনি মানে নাও প্রিপোজিশন সবসময় যেহেতু নাউন বা প্রোনাউনের পূর্বেই বসে, তার মানে প্রিপোজিশনের পরে যে ফ্রেজটি থাকবে সেটা সবসময় নাউন ফ্রেজ। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে দে কেম টু নিউ হোম, বা দে কেম টু, আপনার কি বলে যে নিউ হোমই বলেন, নতুন বাসা। দে কেম টু নিউ মার্কেট, নাউন ফ্রেজ। নিউ মার্কেট বলতে যদি আপনি আমাদের পাশে নীলক্ষেতের পাশে যে নিউ মার্কেট সেটার কথা বলেন তাহলে সেটা একটা নাউন, শুধু এটা ফ্রেজ না। কিন্তু নিউ মার্কেট মানে নতুন একটা জায়গায় নতুন একটা মার্কেট হয়েছে, সেই হিসেব করলে কিন্তু এটা ফ্রেজ। দুটো শব্দ আছে, ঠিক আছে? নাম হিসেবে একটা নাম, কিন্তু যদি আপনি শব্দটাকে এইভাবে বোঝান যে দুটো জিনিস আছে, মানে দুটো জিনিসকে একটা, মানে দুটো শব্দ দ্বারা একটা জিনিসকেই বোঝান, তাহলে সেটা হয়ে যায় কি একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা লিখেছেন? লেখা শেষ হলে ডান লিখবেন। ওকে, এরপরে যদি আমি বলি পজেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ফ্রেজ শুরু হলে সেটি নাউন ফ্রেজ। যেমন we should take care of our health, we should take care of our health। এই যে আপনার পজেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা আওয়ার, উই, সরি মানে কি বলে, মাই, ইয়োর, হিজ, হার ও আওয়ার, এই জাতীয় যে কথাগুলো আছে সেগুলো তো অবশ্যই পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা হয়ে যায় কি নাউন, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে সেটা হয়ে যায় কি নাউন ফ্রেজ। এবং পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো? মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, এই যে কথাগুলো আছে এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। লেখা শেষ হলে ডান লিখবেন।
না, মাই পজেসিভ প্রোনাউন হবে না তো। পজেসিভ প্রোনাউন তো হতো মাই, মানে মাই পেন যখন বলছেন এটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ না? আপনি এতদিন এসে এই কথা বলছেন মাকসুদ, কি বলেন আপনি? এতদিন এই কথা বললে হবে? পজেসিভ প্রোনাউন নাকি পজেসিভ অ্যাডজেক্টিভ? আচ্ছা দাঁড়ান, এটা আপনাকে ধরছি আমি। দিস ইজ মাই পেন। এখানে মাই কি বলেন? মাকসুদ হ্যান্ড রেজ করেন। এখানে মাই কি বলেন? স্যার মাই তো এখানে পসেসিভ প্রোনাউন। এই প্রোনাউন কেন হবে? কি বলেন? স্যার প্রোনাউন না। না, ভালো করে দেখেন। আচ্ছা আশামণি বলুন তো। নাকি possessive adjective? অ্যাডজেক্টিভ হবে। পেনের ব্যাপারে তথ্য দিচ্ছে না। মাকসুদ আপনি কি পার্টস অফ স্পিচে ক্লাস করেছিলেন? জি স্যার করছিলাম। পজিটিভ আমি একবারে পার্থক্য সুন্দর করে দেখিয়ে দিয়েছিলাম, তো এটা তো ভুল হওয়ার কথাই না। আমি যদি বলতাম দিস পেন ইজ মাইন, তাহলে পজিটিভ প্রোনাউন হতে পারতো। কিন্তু আচ্ছা, জি। মাই পেন যখন বলছি, পেনকে মডিফাই করছে না, পেনকে ইয়ে করছে না। পেন কি Noun নাউন না? জি 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 পেন স্যার। নাউন না? পেন নাউনটাকে মডিফাই করছে না মাই কথাটা। জি স্যার। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ না? আপনি মানে এটা এটা ভুল করলেন বোকা। আপনি তো আবার মতো হয়ে যাচ্ছেন। আমি খুব সহজ জিনিস ভুল করি মাঝে মধ্যে। ঠিক আছে, খেয়াল করেন খেয়াল করেন, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আচ্ছা তাহলে আমি যদি বলি পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে যদি কোনো একটা জিনিস শুরু হয়, কোনো একটা ফ্রেজ শুরু হয়, তাহলে সেটা নাউন ফ্রেজ। অ্যাপোজিটিভ দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, দ্বারা কোনো ফ্রেজ শুরু হলে সেটি হয়ে যায় নাউন ফ্রেজ। এখন বলবেন অ্যাপোজিটিভ কি? তাহলে অ্যাপোজিটিভটা একটু বুঝে নেই আমরা, ঠিক আছে? ধরেন আমি একটা কথায় বলছি সাকিব আল হাসান the captain of Bangladesh cricket team. Bangladesh cricket team is a all-rounder. আচ্ছা বাই দ্য ওয়ে, খেলার কি স্কোর? সাকিব আল হাসান দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম ইজ অলরাউন্ডার। বৃষ্টির জন্য খেলা খুব সম্ভবত বন্ধ ছিল। আচ্ছা, সাকিব আল হাসান দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম ইজ আ অলরাউন্ডার। এই যে একটা নাম সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দিলাম, সে অতিরিক্ত তথ্যটা দেওয়ার কাজটা হচ্ছে অ্যাপোজিটিভের। এই অ্যাপোজিটিভ হচ্ছে কি, কোনো একটা নাম সম্পর্কে, কোনো একটা মানুষ সম্পর্কে, কোনো একটা ব্যক্তি সম্পর্কে যখন, বা কোনো একটা বিষয় সম্পর্কে যখন, সেই বিষয়টাকে আরো বিশেষায়িত করে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ঢাকা the capital of Bangladesh is a crowded area. Crowded area, the Dhaka is the capital of Bangladesh, is a crowded area. তো সেক্ষেত্রে এই যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ কথাটা বলছি, এই বাংলাদেশ কথাটা কিন্তু আমরা মানে কি বলে যে এটাকে অতিরিক্ত তথ্য দিচ্ছি ঢাকা সম্পর্কে। এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। এখন আমাকে আরো দু একটা অ্যাপোজিটিভ আপনারা কমেন্ট করে পাঠান তো আমাকে। এটা আপনাদের কাজে লাগবে, বিসিএস এর রিটেনে খুব কাজে লাগবে। অ্যাপোজিটিভ দিয়ে সেন্টেন্সকে জোড়া লাগানো বা মানে সেন্টেন্সটাকে একটু স্পেশাল করে দেয়া, এটা খুব কাজে লাগে। মানে এটা আসলে ক্যাচি হয় একটা সেন্টেন্স। আপনারা একটু প্র্যাকটিস করেন তো এটা। এটা একটু আমাকে প্র্যাকটিস করে এখনই আমাকে দু একটা লিখে দিন। জি মাকসুদ বলুন।
না স্যার আমি কিছু বলতে চাইনি তো। ও আচ্ছা, হ্যান্ড রেজ ছিল তো আগেরটা মনে হয় তাহলে নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করুন, আমাকে কয়েকটা অ্যাপোজিটিভ দিয়ে। এই তো লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আইরিন সুলতানা, থ্যাংক ইউ। অ্যাপোজিটিভটা প্রচুর গুরুত্বপূর্ণ। জাহিদ স্যার, দ্য মেন্টর অফ আওয়ার অল টার্গেট ব্যাচ ইজ মাই ফেভারিট পারসন। আচ্ছা ঠিক আছে, এটা এই যে কমা দিয়ে পাশে আরেকটা যে দিল, এটা হচ্ছে অতিরিক্ত একটা তথ্য দিয়ে ফেলেছে। এই অতিরিক্ত তথ্যটাই কিন্তু একটা অ্যাপোজিটিভ। এটা একটা সেন্টেন্সের মাধুর্য বৃদ্ধি করতে পারে। কানিজ অন্তরা লিখেছেন, নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ক্যান বি কম্পেয়ার্ড টু পি.বি. শেলী। বাহ, ভেরি গুড। জাহিদুল ইসলাম, দ্য ইংলিশ লেকচার অফ বিদ্যাবাড়ি ইজ আ গুড টিচার। ঠিক আছে, ভেরি গুড। আর আরো একটু ক্রিয়েটিভ, আরো একটু সুন্দর হতে হবে। শেখ হাসিনা দ্য প্রেসিডেন্ট কোত্থেকে? এটা কি বললো তানজিলা খাতুন? আপনি কি বললেন এটা? শেখ হাসিনা তো প্রাইম মিনিস্টার, শেখ হাসিনা প্রেসিডেন্ট না। আপনি তো মানে আপনাদের কি বললেন আপনি? এটা এটা তো হইলো না কিছু। জাহিদুল ইসলাম, হু ওয়ার্কস ইন বিদ্যাবাড়ি ইজ আওয়ার মেন্টর। হ্যাঁ জাহিদুল ইসলাম, হু ওয়ার্কস, না হু দিয়ে না হয় না, হু না, এটা রিলেটিভ, আপনি রিলেট করে ফেলছেন। জাহিদুল ইসলাম, তারপরে কমেন্ট দিলেন, কমেন্ট দিয়ে মানে সরি কমা দিলেন, কমা দিয়ে তারপর এটাকে আরো বাড়ালেন, সেই জিনিসটা কিন্তু সুন্দর। মানে এই অ্যাপোজিটিভ দিয়ে আপনার একটা সেন্টেন্স, আপনি ধরেন একটা যে কোনো কিছু ইংরেজিতে লিখছেন, এই অ্যাপোজিটিভটা যদি আপনি ঠিক মতো ইউজ করতে পারেন, আপনি কিন্তু অনেক সুন্দর করে মানে যে কোনো একটা কিছু প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন। ধরেন আপনি বলছেন যে ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ ক্রাউডেড এরিয়া, এটা না বলে আপনি ধরেন বলছেন যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ ক্রাউডেড এরিয়া, বাট ঢাকা বলে যখন ওইটাকে আরো বিশেষায়িত করছেন, জিনিসটা কিন্তু দেখতে ক্যাচি লাগছে। ঠিক আছে, আর এই ক্যাচি জিনিসগুলো কিন্তু বিসিএস এর রিটেনে গিয়ে অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। তো সেজন্য এটা একটু মাথায় রাখবেন যে আপনাদের ভবিষ্যতে যখন ক্লাস করবেন, মানে ভবিষ্যতে যখন রিটেনের করবেন আর কি, প্রিপারেশন নিবেন, তখন এই অ্যাপোজিটিভ দিয়ে একটু চেষ্টা করবেন, অ্যাপোজিটিভ দিয়ে একটা সেন্টেন্সের মাধুর্য বাড়ানোর চেষ্টা করবেন, একটা সেন্টেন্সকে আরো বেশি মানে থাকে না যে ক্যাচি করার চেষ্টা করবেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে কি বলা যে নাউন ফ্রেজ আমরা বুঝলাম যে নাউন ফ্রেজের জায়গাটা মোটামুটি বেশ বড়। অ্যাপোজিটিভটা তো আমরা বুঝলাম, তাই না? অ্যাপোজিটিভ দিয়ে যদি কোনো একটা ফ্রেজ শুরু হয়, তাহলে বিদ্যাবাড়ি দ্য কোচিং সেন্টার অফ বিসিএস হুইচ ইজ ফ্লোরিস্ট অল ওভার বাংলাদেশ। ওয়াও, এটা সুন্দর। বিদ্যাবাড়ি দ্য কোচিং সেন্টার বলেন কেন? অনলাইন প্ল্যাটফর্ম বলতে পারেন না? কোচিং সেন্টার শুনতে আমার কাছে ভালো লাগে না খুব একটা। ঠিক আছে, ক্লাসরুম বুক, দ্য বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিসিএস এক্সাম। হ্যাঁ হয়, পিসিএস। টাঙ্গাইল দ্য সিটি অফ জামদানি ইজ ফেমাস অল ওভার বাংলাদেশ। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। তো এই জাতীয় যে কাজগুলো আছে, এগুলো কিন্তু আপনার যে অ্যাপোজিটিভ আছে, অ্যাপোজিটিভটা তো আমরা বুঝাচ্ছি, তাই না? এরপরে যদি আমি বলি নাউন ফ্রেজের আরো জায়গা আছে কিন্তু, অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো ফ্রেজ শুরু হয়, অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ফ্রেজ শুরু হলে সেটি নাউন ফ্রেজ হয়ে যায়, সেটি হয়ে যায় নাউন ফ্রেজ। যেমন আমি যদি বলি হি গট, ফোন কি আমার বাজে নাকি আপনার? হি গট ক্যাপিটাল পানিশমেন্ট। He got capital punishment. এই যে ক্যাপিটাল, হাবিব স্যার is the best teacher of geography in বিদ্যাবাড়ি। ওয়াও, ভেরি গুড। হাবিব স্যার মানে আমার সাথে ওনার এখনো দেখা হয়নি আনফরচুনেটলি। তো কি বলে দ্য ক্যাপিটাল, দ্য কি বলে যে হি গট ক্যাপিটাল পানিশমেন্ট, সে এই যে ক্যাপিটাল মানে কি সব থেকে বেশি সেরা পানিশমেন্ট, মানে সর্বোচ্চ ফাঁসির মানে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ দণ্ড যেটা। তো এই যে সর্বোচ্চ দণ্ড, এটা কি একটা কেমন দণ্ড বললেই তো সর্বোচ্চ চলে আসে, তো সেই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ দ্বারা যেই ফ্রেজটা শুরু হয় সেটা সবসময় 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 নাউন ফ্রেজ হয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউটই থাকার কথা না। এবার যদি আমি বলি যে নাউন ফ্রেজের এরিয়া কি এতটুকু? হ্যাঁ এতটুকু, বাকিটুকু যদি আমরা শুধু প্রশ্ন করে যাই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেরে যাব। এখন আমি যদি বলি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ তাহলে কিভাবে সহজে চেনা যায়,
অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা খুব সহজ একটা জিনিস। নাউন এর আশেপাশে যদি কোনো ফ্রেজ থাকে যাকে যে নাউনকে মডিফাই করে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন আমি যদি বলি I saw a, কাকে দেখলাম আমি? না, আমি বললাম যে I saw a beautiful girl, বা I saw a girl with beautiful smile. I saw a girl with beautiful smile. তাহলে এটা কি? গার্লকে তথ্য দিচ্ছে, গার্লের ব্যাপারে তথ্য দিচ্ছে যে মেয়েটার একটা সুন্দর হাসি। তার মানে এটা কোন ফ্রেজ হয়ে যায়? অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রশ্ন যদি করি আমি কেমন মেয়েকে দেখলাম? I saw a girl with beautiful smile, অর্থাৎ একটা মেয়েকে আমি দেখলাম যার খুব সুন্দর হাসি আছে, তাই তো? তার মানে অ্যাডজেক্টিভের যে কাজ, অ্যাডজেক্টিভ ফ্রেজেরও সেই কাজ। এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথাই নাই। এবার আমরা যদি বলি ভার্ব, ভার্বেরও কিছু টেকনিক আছে, কিছু না, একটাই টেকনিক আছে, ভার্ব ফ্রেজ। ভার্ব দ্বারা কোনো ফ্রেজ শুরু হলে সেটি ভার্ব ফ্রেজ হয়। সেটি ভার্ব ফ্রেজ হয়। মানে আপনার ভার্ব, মানে কাজ ভার্বের মতো করুক আর না করুক, শুরু হতে হবে ভার্বের মতো। ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলেই সেটা ভার্ব ফ্রেজ হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি যদি একটা সেন্টেন্স, মানে একটা ফ্রেজের শুরুতে ভার্ব দেখেন, ধরেন আপনি বলছেন উই ওয়ান্ট, বা ধরেন উই আর ট্রাইং টু গো দেয়ার। এই যে আর ট্রাইং, ভার্ব ফ্রেজ, ভার্ব দ্বারা শুরু হয়েছে। নট নেসেসারি যে দুটোই ভার্ব থাকতে হবে, বাট শুরুটা হতে হবে ভার্ব দ্বারা। যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলেই সেটা ভার্ব ফ্রেজ। একটু খেয়াল করে রাখবেন ভার্ব কোনগুলো। ভার্ব হতে পারে প্রাইমারি অক্সিলারি, ভার্ব হতে পারে মডাল অক্সিলারি, ভার্ব হতে পারে ট্রানজিটিভ, ভার্ব হতে পারে ইনট্রানজিটিভ, ভার্ব হতে পারে ফাইনিট, ভার্ব হতে পারে নন ফাইনিট। বা যে কোনো ভার্ব যদি হয় তাহলে সেই ভার্বটি হচ্ছে একটা, মানে ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে একটা ভার্ব ফ্রেজ। ঠিক আছে, এরপরে আসি আমরা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজ প্রিপোজিশন দ্বারা শুরু হয় এবং প্রিপোজিশন দ্বারাই শেষ হয়, তাই প্রিপোজিশনাল ফ্রেজ। তাই প্রিপোজিশনাল যখন একটা প্রিপোজিশন দিয়ে আপনি দেখছেন একটা বাক্য শুরু হয়েছে, একটা প্রিপোজিশন দিয়ে একটা বাক্য শেষ হয়েছে। ফর এক্সাম্পল, মানে একটা ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন শি স্টুড
ইন ফ্রন্ট অফ মি, এই যে ইন ফ্রন্ট অফ ইন, দুটো দ্বারা, একটা দ্বারা শুরু হয়েছে একটা দ্বারা শেষ হয়েছে, সচরাচর ক্ষেত্রে সেটাই হয়ে যায় প্রিপোজিশনাল ফ্রেজ। যখন একটা ফ্রেজ প্রিপোজিশন দ্বারাই শুরু হয়, প্রিপোজিশন দ্বারাই শেষ হয়। এরপরে যদি আমরা যাই ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্ব এর বেস ফর্ম যদি ফর্ম দ্বারা যদি একটি ফ্রেজ শুরু হয়, তবে সেটি প্রিপোজিশনাল ফ্রেজ হয়। প্রিপোজিশনাল ফ্রেজ হয় এবং অনেক সময় এটি নাউন ফ্রেজও হতে পারে। নাউন ফ্রেজ কখন হয়? অপশনে যদি নাউন ফ্রেজ না থাকে, ঠিক আছে? না না না, নাউন ফ্রেজও হয়, নাউন ফ্রেজও হয়, ইনফিনিটিভ ফ্রেজ তো হয়, কিন্তু মানে অনেক সময় এটি নাউন ফ্রেজও হয়, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে সেটি আমি, ও আচ্ছা আচ্ছা, উপরে লিখেছি প্রিপোজিশনাল ফ্রেজ। না না, এটা প্রিপোজিশনাল না, এটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি একটি ফ্রেজে বসে তাহলে সেটি ইনফিনিটিভ ফ্রেজ হয়, এবং অনেক সময় সেই ফ্রেজটা কিন্তু নাউন ফ্রেজও হয়। যদি অপশনে আপনার ইনফিনিটিভ না দেয়া থাকে তাহলে সেটা নাউন ফ্রেজ হয়। সেটা এক্সাম্পলে আমরা যখন একটু পরে করব তখনই কিন্তু দেখে ফেলবো যে এটা কিভাবে হয় আসলে, ঠিক আছে? এরপরে যাই আমরা পার্টিসিপল ফ্রেজে, ঠিক আছে? এটা কি লেখা হয়েছে? লেখা হলে ডান লিখবেন। আচ্ছা, এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন টু ওয়াক রেগুলারলি is good for health. To walk regularly, তাহলে এটা কোন টেন্স হবে? হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখবো। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আসলে ক্ষেত্র বিশেষ করে, মানে এগুলো হচ্ছে একেবারে আপনার মানে এগুলো মিস হবে না, বাট অ্যাডভার্বিয়াল ফ্রেজের টেকনিকটা সবসময় কাজে লাগে না, এই জন্য এটা একটু পরে লিখছি আর কি, ঠিক আছে? যখন আপনি বলছেন টু ওয়ার্ক রেগুলারলি ইজ গুড ফর হেলথ, তাহলে এই টু ওয়ার্ক রেগুলারলি, টু ওয়ার্ক রেগুলারলি, তাহলে এটা কি হয় না? টু ওয়ার্ক ইজ আ গুড এক্সারসাইজ, হ্যাঁ হয়। তো টু ওয়াক রেগুলারলি ইজ গুড ফর হেলথ, তাহলে টু ওয়াক রেগুলারলি আমি যখন বলছি তাহলে এটা কি আপনার একসাথে তো এটা ইনফিনিটিভ ফ্রেজের কাজ করছে, আরেকটা ফ্রেজেরও কাজ করছে, সেটা আমাকে কে বলতে পারবেন? একটু হ্যান্ড রেজ করেন তো। আরেকটা ফ্রেজেরও কাজ করছে, আমরা টেকনিক লিখেছি এর মধ্যেই। সাজিয়া জি বলুন। স্যার নাউন ফ্রেজের কাজ নাউন করতেছে, ফ্রেজেরও এখানে কাজ আমি করছে, ইট ইজ গুড ফর হেলথ এটা কোশ্চেন এক্স্যাক্টলি করতে পারি। এক্স্যাক্টলি, কারণ আমি যদি এটাকে বাদ দিয়ে শুধু বলি ইট ইজ গুড ফর হেলথ, সেটাও অ্যান্সার হয়। আমি যদি বলি যে কি স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে টু ওয়ার্ক রেগুলারলি ইজ এ গুড এক্সারসাইজ, সেটা কিন্তু যদি অপশনে দুটোই থাকে, নাউন এবং ইনফিনিটিভ, আপনি দাগাবেন ইনফিনিটিভ। বাট যদি অপশনে দুটোর একটা থাকে তাহলে একটাই দাগাবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি স্যার। ওকে, এরপরে যদি যাই আমরা পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ
আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল, এটা আপনারা পড়েছেন আগে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একত্রে পার্টিসিপল ফ্রেজের কাজ করে। ওই যে আপনারা যে রোলিং স্টোন গ্যাদার নো মোজ, ওই যে রোলিংটা শুধু দেখেছেন, এখন রোলিং এর সাথে যদি আরো দু একটা শব্দ দিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ যখন একটা পার্টিসিপলটা আপনাদের মনে আছে, একটু মনে করিয়ে দেই। পার্টিসিপলটা কি ছিল? একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা একই সাথে অ্যাডজেক্টিভ এবং নাও সরি অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করতো, তখন সেটা কি হতো? পার্টিসিপল। মনে আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম তো আপনারা চিনবেনই, পাস্ট পার্টিসিপল ফর্মটা আপনারা জানেনই, কিন্তু আপনি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত, ভার্বের সাথে আইএনজি যুক্ত যে রূপটা আছে সেটা যদি একটা একই সাথে ভার্বের এবং একই সাথে নাও সরি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হয়ে যায় কি? পার্টিসিপল। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল আমি যদি বলি ডু নট ট্রাই টু ক্যাচ দ্য রানিং ট্রেইন। ফর এক্সাম্পল আমি যদি বলি ডু নট try to catch the running train. এই রানিং ট্রেনের নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে, তাহলে এটা কোন কোন ইয়ে হয়ে যায়? কোন পার্টিসিপল হয়ে যায়? এটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। আমি যদি বলি যে পারফেক্ট পার্টিসিপল, তাহলে কোনটা? হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং ইটেন রাইস, having eaten rice, we went there, we gone there. Having eaten rice, we gone there. এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কিন্তু আপনার একটা প্রেজেন্ট সরি এটা একটা পারফেক্ট পার্টিসিপল হলো। এবং আপনি যদি বলেন হ্যাভিং ইটেন রাইস, ভাত খেয়ে we gone হবে না, সেটা হবে went there. Having eaten rice, we went there হবে। এরপরে যদি আপনি বলেন যে পাস্ট পার্টিসিপল, এটা তো আপনারা জানেনই। ধরেন আপনি বললেন যে দেয়ার ইজ আ ব্রোকেন আমব্রেলা। এই যে ব্রোকেন আমব্রেলা, সেটা হয়ে যায় কি? পাস্ট পার্টিসিপল। এবার আসেন অ্যাডজেক্টিভটা একটু লিখে ফেলি। অ্যাডজেক্টিভটা কি? কিন্তু সবসময় এটা কাজে লাগে না, সরি অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সবসময় এটা কাজে লাগে না, মোস্ট অফ দ্য কেসেস কাজে লাগে। সাধারণত ভার্ব এর পরে যে শব্দগুচ্ছের অবস্থান সেটি সচরাচর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে থাকে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে থাকে। ভার্বের পরে যদি অবস্থান হয়,
ঠিক আছে, এবার যদি এটা লেখা হয়ে থাকে তাহলে আমরা আপনার এক্সাম্পলে যাব, মানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলোতে আছে সেগুলো দেখবো, আমরা প্র্যাকটিসের মাধ্যমে ভালো করে করার চেষ্টা করব জিনিসগুলো। ঠিক আছে, বাকি ব্যাপারটা এখন আমাদের প্র্যাকটিস। আমাদের যতটুকু নলেজ নেওয়ার দরকার ছিল, নলেজ ইজ মোর, মানে মোর দ্যান ইনাফ। এরপরে আপনার যদি কোনো কিছু একটা ফ্রেজ আইডেন্টিফাই, কোয়েশ্চেন দেখবেন, কোয়েশ্চেন দেখে ফ্রেজ আইডেন্টিফাই করতে পারছেন কিনা সেটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আসেন একটু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখি। টু উইন প্রাইজ, 41তম বিসিএস এর প্রশ্ন, কে পারবেন? হ্যান্ড রেজ করেন। গোলাম মোস্তফা প্রথমে, ঠিক আছে। গোলাম মোস্তফা, জি স্যার, এটা হবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, ভেরি গুড। আপনি খুশি খুশি লাগছে, পেরে যাচ্ছেন দেখে। কিভাবে বুঝলাম আমরা? স্যার এখানে হচ্ছে আপনার ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ এই ফ্রেজটা যদি স্যার ইনফিনিটিভ থাকতো তাহলে আমরা কি দিতাম? অপশনে যদি ইনফিনিটিভ থাকতো ইনফিনিটিভ নিতাম, তখন ইনফিনিটিভ দিতাম। তখন ইনফিনিটিভ। সেজন্য কিন্তু স্যার যদি এখানে নাউন ফ্রেজ ইনফিনিটিভ নাই সেহেতু এটা নাউন ফ্রেজ, তাই তো? ফ্রেজ। তাহলে এটা জি। হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ, ভেরি গুড। এরপরে যদি যাই, তারপরে কোয়েশ্চেনটা, হি র্যান উইথ আ গ্রেট স্পিড, এরপরে যিনি আছেন আশামণি। জি, আশামণি আক্তার, হাত কি ওনার? আচ্ছা, তাহলে লবকুশ, লবকুশ বলুন তো স্যার, এটা কি হবে? হি র্যান উইথ এ গ্রেট স্পিড, উইথ এ গ্রেট স্পিড। জি স্যার। হি র্যান উইথ এ গ্রেট স্পিড, এটা কি হবে? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কারণ এটা একটা ভার্বকে মডিফাই করছে। র্যান কিভাবে দৌড়ায়? জোরে দৌড়ায়, তাই তো? প্রশ্ন করে পাচ্ছি, আগে একটা ভার্ব দেখতে পাচ্ছি, সেই হিসেবে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে পারছি, তাই তো? এরপরে যদি যাই আমি, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এটা কে বলবেন? শামসুন নাহার। হ্যাঁ, শামসুন নাহার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু ভার্বের পরে কোনটা হবে? ভার্বকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কেননা এটা কাকে মডিফাই করছে? ভার্বকে ওয়ার্ক, এটা ভার্বকে মডিফাই করছে। হি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি, যদি প্রশ্ন করি সে কিভাবে কাজ করে, তাও কিন্তু উত্তরে চলে আসে উইথ অল সিনসিয়ারিটি, তাই তো? জি। তাহলে এটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে যদি বলি, তারপরের কোয়েশ্চেনটা, চুজ দ্য ওয়ার্ড ফ্রেজ দ্যাট বেস্ট রিটেইনস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রেজ ইন দ্য গিভেন স্ট্রাকচার। ডিসপাইট বিং আ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, হি does not seem to get his ideas across. প্রীতি রয়, এতটুকু শুধু শুধু আন্তাজে, এতটুকুর কোনো দরকারই নেই, এতটুকু পড়াই দরকার নেই, আপনি নিচের থেকে পড়া শুরু করেন, তাইলেই হবে। বলেন প্রীতি রয়। Despite being a brilliant scientist, he seemed to get his ideas across, মানে এটা বলা হচ্ছে যে এটার সিনোনিম কি, মানে এটা ছাড়া এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এটার মিনিংটা জানতে চাচ্ছে, আর কিছু না। এটাকে ফ্রেজ খুঁজে বের করতে বলা হচ্ছে না। ঠিক আছে, প্রীতি রয় কি হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করতে পারছেন না? তাহলে মাকসুদ, কি মাকসুদ শুনতে পাচ্ছেন? জি স্যার, মেক হিজ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড। মেক হিজ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড, ভেরি গুড। কেননা এটা বলা হচ্ছে গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, এটা একটা ফ্রেজ। ফ্রেজের অর্থ হচ্ছে এটার যে সে তার নিজের যে আইডিয়া আছে সেটা সবাইকে বোঝাতে পারে না, তাই তো? জি স্যার। তার মানে আপনার থাকে না যে অনেকে, মানে সেন্টেন্সটার যে মিনিংটা সেটা হচ্ছে যে সে অনেক কিছু জানে, কিন্তু সে যা জানে সেটা মানুষকে বোঝানোর তার ক্ষমতাটা নাই। ঠিক আছে, সেক্ষেত্রে টু মেক হিজ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড এবং টু গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, এই দুটো সিনোনিম, এটা একটু মাথায় রাখবেন, একই সাথে দুটো কথা দিয়ে একই ভাব প্রকাশ করে। ঠিক আছে, এরপরে যদি যাই, উই ওয়ার ওয়েটিং ড্যাশ ফর দ্য বাস, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এখানে আন্ডারলাইন পার্ট ইজ আ ওয়েটিং ফর দ্য বাস, কি হবে বলেন তো শামসুন নাহার? স্যার এটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে, যে প্রিপোজিশনাল ফ্রেজ, এক্স্যাক্টলি, কিন্তু এখানে তো প্রিপোজিশন দ্বারা শেষ হয়নি, তার মানে প্রিপোজিশন দ্বারা শেষ না হলেও শুরুতে প্রিপোজিশন থাকলেও প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়, তাই তো? জি। সেজন্য এটা একটা হয়ে যাচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ।
হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজ ইজ কারেক্ট? এটা অবশ্য একটা, আচ্ছা দেখি এটা কে বলবেন, এরপরে কে আছেন? জয়ন্ত, জয়ন্ত বলুন এটার অর্থটা কি, মানে এখানে কোনটা কারেক্ট, কোনটা দিয়ে একটা বাই দা বাই, সি কারেক্ট। বাই দা বাই, সি এর অর্থটা কি, বাই দা বাই এর অর্থ কি? যাই হোক, যাই হোক, বাই দা বাই এর অর্থ হচ্ছে যাই হোক, এবং এটা কারেক্ট। এছাড়া বাকি যে কথাগুলো আছে একটাও কিন্তু কারেক্ট না। এরপরে যদি যাই, টু রাইট ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস, কে বলবেন এটা? এরপরে কে আছেন? কামরুল ইসলাম। স্যার হচ্ছে ইনফিনিটিভ না, এটা নাউন ফ্রেজ। এটা নাউন ফ্রেজ, হ্যাঁ, কারণ জি। ইনফিনিটিভ নাই। টু রাইট ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস, কেননা এখানে আপনি নাউনও করতে পারেন, আবার আরেকটা ওই যে ইট রিকোয়ার্স প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কি কি মানে কি প্র্যাকটিসের প্রয়োজন, কিসের জন্য? টু রাইট ওয়েল এর জন্য, তো সেজন্য এভাবেও আমরা চিন্তা করতে পারি। এ ওম্যান উইথ, এটা এরপরে কে আছেন? একবারে প্রথমে যিনি আছেন ওনাকে তো দেয়া হয় না অনেকক্ষণ ধরে, হ্যাঁ সেলিনা, যে এ ওম্যান উইথ এ ভেইল over her body approach the doctor, the underlined phrase, বলেন এটা কি হবে? স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিভাবে বুঝলাম? কারণ এটা ওমেনটাকে হচ্ছে মডিফাই করেছে। একটু জোরে বলতে হবে স্যার। স্যার ওমেনটাকে মডিফাই করেছে। ওম্যানকে মডিফাই করেছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই তো? জি স্যার। এরপরে বলেন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ, এটা পারবেন নাকি সে একটু কমেন্ট করবেন, পারবেন নাকি সে একটু কমেন্ট করেন। আচ্ছা, হাতে যেহেতু আছেন, যিনি প্রথমে আছেন তাকে দিয়ে দেন। শামসুন নাহার বলুন এটা কি হবে? স্যার এটা ইন্টারজেকশন হবে। ইন্টারজেকশন হবে? কেন, এটা জি অ্যাডভার্ব হলো না কেন? স্যার, এটা তো ওই যে হুররে, এটা তো একটা অনুভূতিকে বোঝাচ্ছে, আর ইন্টারজেকশন তো অনুভূতি বোঝায়, সেই জন্য। কিন্তু অ্যাডভার্বও তো হয়, অ্যাডভার্বও তো পুরো সেন্টেন্সকে মডিফাই করে ফেলতে পারে। অ্যাডভার্বের পরে আই থিংক ওই যে ওই সাইনটা বসে না। এটাই খুঁজতেছিলাম আমি, এই অ্যানসারটাই খুঁজতেছিলাম, যে এই ইন্টারজেকশন সাইনটা অ্যাডভার্বের পরে বসে না। এটা বসে না। থাকলে আমরা এক্সক্লামেটরি সাইন ধরে ফেলবো, বাট এছাড়া কিন্তু অ্যাডভার্ব যখন হয় একটা সেন্টেন্সে, তখন কিন্তু এক্সক্লামেটরি সাইন ছাড়া, যখন একটা মানে স্পেশাল সেন্টেন্সকে স্পেশাল করে, ধরেন বলছে ইনডিড বা ইয়েস উই হ্যাভ ডান দিস, এক্সক্লামেটরি নাই, সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে? এরপরে যদি যাই আমরা, approval may be expressed by the following interjection, সেক্ষেত্রে এই অ্যাপ্রুভাল, এটা এটা কোনটা হতে পারে বলেন তো? অ্যাপ্রুভাল কোনটা দ্বারা বোঝানো যায়? দেখি লবকুশ। আচ্ছা তাহলে তারপরে ব্রাভো। ব্রাভো, হ্যাঁ হতে পারে। হুররা দিয়ে তো আর না, হুশ দিয়ে তো বলে যে চুপ করতে। হা দিয়ে তো, আমাদের দেশে হাটাও মনে করতে পারি আমরা যে হ্যাঁ হা বলছে, বাট হা কিন্তু বিদেশি কালচারে হা মানে হা না, ঠিক আছে? তো সেই জন্য এটা অন্য জিনিস হতে পারে। হ্যাভেন ইট ইজ অ্যান ecstatic moment of my life, এই যে হ্যাভেন কথাটা, এটা যে ইন্টারজেকশন, এটা নিয়ে কোনো ডাউট কারো থাকার কথা না, তাই কাউকে জিজ্ঞাসা করলাম না। এরপর যদি যাই, interjections that express a sudden burst emotions are followed by what kind of punctuation, কি কিছু বলবেন? আচ্ছা এটা কি হবে বলেন? এক্সক্লামেশন, ওই যে ইন্টারজেকশনটা হচ্ছে এক্সক্লামেশন। এরপরে যদি যাই আমরা, the underlined phrase in I spoke to him quite often, এটা কি হবে? quite often, আচ্ছা এটা 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 একটা, আমি যারা হাত তুলছেন না তাদের মধ্যে থেকে দেই তো, আমাকে আখি বলবেন তো এটা? আখি আছেন আপনি? সাদিয়া রহমান,
ঘুমাচ্ছেন আপনারা? হ্যালো, জি স্যার, কে কে সাদিয়া রহমান? জি স্যার। আচ্ছা, ভালো আছেন স্যার? জি স্যার, ভালো, আপনি ভালো আছেন? জি আছি, আল্লাহ ভালো রেখেছে। বলুন তো স্যার, এটা কি হবে? I spoke him quite often. স্যার এটা অ্যাডভার্ব ফ্রেজ। এটা অ্যাডভার্বিয়ালি হবে, কেননা কি মানে কোন সময়, ফ্রিকোয়েন্সি যেহেতু কখন, মানে যদি আপনি কখন দ্বারা প্রশ্ন করেন তাহলে উত্তর কি হয়ে যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই তো, অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে যদি যে আমরা মিউট করি, এরপরে যদি যাই, হি লিভস ইন আ সাবার্ব অফ ঢাকা, এটা কি বলবেন? এটাও যারা হাত তুলে নাই তাদের মধ্যে থেকে, আপনি ছাড়েন, আমি করছি। এটা এটা বলেন তো, ফারজানা বলেন তো। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আপনি কি ঘুমাচ্ছেন? না স্যার। তো ক্লাসের মধ্যে আপনি মানে থাকে না যে আপনার ভয়েস কেমন যেন ঘুম ঘুম মনে হচ্ছে। ওই যে আমাদের তো গোলাম মোস্তফা কেমন যেন একটা চোখ চোখ তো সে ইয়ে করছে, সবার কি ঘুম টুম পাচ্ছে নাকি আমি বুঝলাম না। এত তাড়াতাড়ি ঘুম পেলে হবে না স্যার, বুঝতেছেন? ক্লাস কি করেছিলেন পুরোটা? জি স্যার। শিওর? হুম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনাকে আরো দুটো প্রশ্ন করি। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি হয় তাহলে আমরা কিভাবে বুঝলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ? টেকনিকে আমরা কি জিজ্ঞাসা করেছিলাম? এটা কোথায় পাস করে সেটা জিজ্ঞেস হ্যাঁ, করছেন। বাট ভার্বকেও তো মডিফাই করে, তাই না? হুম। ভার্বকে যেহেতু মডিফাই করে তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই তো? আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে অনেক। আচ্ছা আচ্ছা, হেডফোন আপনি কিছু একটা করেন, খুলে ফেলেন বা কিছু একটা করেন তাহলে হবে। Yes, sir. আচ্ছা, এরপরে যদি যাই, হোয়াট টাইপ অফ দ্য ফ্রেজ ইজ দ্য ফলোইং হাইলাইট অ্যান্ড ওয়ার্ডস, ও ডিয়ার মি হোয়াট শ্যাল আই ডু? এটা পারবেন? এটা এটা জিজ্ঞাসা করবো? আচ্ছা করেন, আপনার লাকে পড়েছে, বলেন এটা কি হবে? Interjectional phrase. ইন্টারজেকশনাল ফ্রেজ, কেননা এটা একটা আবেগ বুঝিয়েছে, তাই তো? হাসান ইজ আ ম্যান অফ লেটার্স, এটা কি হবে বলেন? Noun phrase. নাউন ফ্রেজ, কিভাবে বুঝলাম? স্যার হাসান যদি কি দ্বারা প্রশ্ন করা হয়। ভেরি গুড, তার মানে আপনি ক্লাস করেছেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আপনি পেরেছেন সবগুলো। এরপরে যদি যাই, তারপরে কোয়েশ্চেনটা, রহিম স্টুড ইন ফ্রন্ট অফ মি, এরপরে যারা হাত তুলে নেয় এদের মধ্যে থেকে একজনকে ধরি, দাঁড়ান। শরীফ সাহেব, কই আপনি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাস করছেন না খেলা দেখছেন? স্যার ক্লাস করতেছিলাম, আমার মোবাইলটা চার্জ চলে গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যানসার করতে পারবেন শরীফ? স্যার এটা প্রিপোজিশনাল ফ্রেজ আর কি স্যার। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দ্বারা শুরু, আবার প্রিপোজিশন শেষ দ্বারা শেষ, প্রিপোজিশন দ্বারা। সেজন্য এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, আগেরটা কেন নাউন মাকসুদ জিজ্ঞেস করতেছে? হাসান ইজ আ ম্যান অফ লেটার, ওই যে সে কি এটা জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। ওই যে আর্টিকেল দ্বারা শুরু হয়েছে, তাই টেকনিক তো আমরা লিখলাম যে আর্টিকেল দ্বারা কোনো ফ্রেজ যদি শুরু হয় তাহলে সেটা নাউন ফ্রেজ হয়ে যায়। এরপরে কি আপনার, যদি আমি প্রশ্ন করি সে কি, হাসান কি, তাহলেও এটা নাউন ফ্রেজ হয়ে যায়, এই জন্য। এরপরে যদি বলি ইন ফ্রন্ট অফ, তাহলে এটা শরীফ পেরেছেন। আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন, এটা কে বলবেন? এটা স্যার এটা নাউন ফ্রেজ স্যার। আপনি বলে দিয়েছেন, আপনার 0.5 কাটা। সরি স্যার, সরি আমি তো মিউট করে ঠিক আছে, এটা তাহলে নাউন ফ্রেজ হয়ে গেল, তাই তো? এরপরে যদি বলি এ ম্যান, এটা তারপরে বলবেন কে? এটা দাঁড়ান একটু পেছনে যাই, এটা আমাকে বলবেন হাসিব। হাসিব শুনতে পাচ্ছেন? হাসিব, তাহলে প্রীতি রয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? জি আল্লাহ ভালো রেখেছে। বলুন এটা এটা কি হবে স্যার? স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে বুঝলাম? ম্যান কে মডিফাই করছে, ম্যান তাই কে তো? মডিফাই করছে। ম্যান কে মডিফাই করছে, সেই হিসেবে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভেরি গুড। তারপরে যদি বলি হি ইজ, আচ্ছা এবার যারা একবার প্রথম থেকে হাত তুলেছে তাদেরকে দেওয়া শুরু করেন। তাহলে এবার যদি আমরা বলি যে আপনার কি বলে, হি ইজ অ্যান আইসোর টু মি, সেক্ষেত্রে এটা এটা কি হবে বলেন তো? জয়ন্ত, জয়ন্ত বলুন। স্যার নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, কেননা কি সে আমার কাছে প্রশ্ন করলে কিন্তু চলে আসে, তাই তো? জি স্যার, জি স্যার, তাহলে এটা এবং নাউন অবজেক্ট ফ্রেজ। অবস্থানে বসেছে এবং জি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের অবস্থান, ওইটা একটু কঠিন ভাষা আমার কাছে মনে হয়, বাট আপনি কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু উত্তরে চলে আসে, সেই জন্য। আবার ওই যে আর্টিকেল দ্বারা শুরু হয়েছে,
আর্টিকেল হ্যাঁ দ্বারা শুরু হয়েছে, খেয়াল করেছেন? জি আর্টিকেল স্যার, দ্বারা শুরু হলে আর্টিকেল কিন্তু প্লাস আমরা নাউন হলে নাউন ফ্রেজ। হ্যাঁ নাউন হলে নাউন ফ্রেজ হয়েছে, আমরা কিন্তু শুরুতে এটা লিখেছিলাম। এরপরে জি যদি স্যার। যাই আমরা, হোয়াট এ পিটি আই এম আনডান, এটা পারবেন নাকি? একটু কমেন্ট করেন তো, এটা পারবেন নাকি? এক্সক্লামেটরি ফ্রেজ, ঠিক আছে। সরি, না, এই জায়গায় কিন্তু একটা ট্রিক ছিল, এই জায়গায় ট্রিক ছিল, এটা এটা মজার একটা ট্রিক, এটা কিন্তু মজার একটা কোয়েশ্চেন, যে হোয়াট এ পিটি, আপনি এটাকে এক্সক্লামেটরি এবং ইন্টারজেকশন নিয়ে কনফিউজ হতেই পারেন, যেটা আমি সেকেন্ড অপশন দেখে এটা আমি নিজেই কনফিউজ হয়ে গিয়েছি, কারণ এটা পরীক্ষার মধ্যে করে। আপনি মোস্ট অফ দ্য স্টুডেন্ট যখন সেকেন্ড অপশনে এক্সক্লামেটরি চলে পেয়ে যাবে, সে আর ফোর্থ অপশনে খুঁজবে না, সে সেকেন্ড অপশনটা দেখেই দাগিয়ে ফেলবে যে এটাই তো এটার অ্যান্সার, আর কোথাও আমি যাবই না। এক্সক্লামেটরি সে চিন্তা করে সেটা কিন্তু দাগিয়ে ফেলবে, বাট এক্সক্লামেটরি ফ্রেজই তো নাই। এক্সক্লামেটরি আপনি বিস্ময়সূচক চিহ্ন দেখলে যে এক্সক্লামেটরি দাগিয়ে ফেলবেন, ঠিক আছে, ইউ আর ফাইন, বাট এক্সক্লামেটরি ফ্রেজ তো নাই, ইন্টারজেকশনাল ফ্রেজ আছে। সেজন্য এই যে দেখেন, এই জায়গার মধ্যে এটাই হচ্ছে ট্রিক। এটা এটা ভালো একটা কোয়েশ্চেন আপনাদের সামনে এসেছে, এটা দিয়ে একটা জিনিস আমি শিখাই আপনাদেরকে। বিসিএস এর যে প্রশ্নের মধ্যে এই সাইকোলজিক্যাল গেম প্রচুর খেলে। আপনার এমন একটা কোয়েশ্চেন দিবে যে খুব সহজ, আপনি প্রথম অপশনটা দেখেই বুঝছেন যে এটা অ্যান্সার, পরে গিয়ে লাস্টে দেখবেন উপরের সবগুলো, তখন গিয়ে যে প্রথমটা আপনি দেখে আর বাকিগুলো দেখবেন না, ওই ধরাটা আপনি খেয়েছেন। এটা করে যারা ওভার এক্সাইটমেন্টে তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলে, তাদের জন্য কিন্তু এটা ঝামেলা হয়ে যায়। বিসিএস এর একবারে ফাইনাল পরীক্ষায় এই ঝামেলাটা প্রচুর করা আমি দেখেছি। আমার এ পর্যন্ত 2বার ভুল হয়েছে এরকম, আমার এ পর্যন্ত 41 একবার, আর খুব সম্ভবত 44 একবার, 2বার এই 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 ভুল হয়েছে আমার, যে আমি দেখে সাথে সাথে অ্যান্সার করে ফেলেছি, পরে দেখি উপরে সবগুলোও ছিল। ঠিক আছে, এই জন্য ওয়াইজ হতে হবে যখন কোয়েশ্চেন আপনি পড়ছেন। হ্যাঁ, হয়তোবা সময় কম থাকে, বাট অপশন গুলো দেখে তারপর অ্যান্সার করতে হবে, নাইলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন, হোপিং ফর আ মিরাকেল দ্য ডক্টরস কন্টিনিউড দ্য সার্জারি, এটা কে বলবেন? জি সেলিনা। সেলিনা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, এটা কি অ্যান্সার হবে? সহজ কিন্তু, পারছেন না? এটা হচ্ছে পার্টিসিপেল ভেরি গুড, পার্টিসিপেল ফ্রেজ। হ্যাঁ ভেরি গুড, কারণ আইএনজি আছে এবং পার্টিসিপল হিসেবে কাজ করছে, সেজন্য এটা পার্টিসিপল ফ্রেজ, তাই তো। এরপরে যদি যাই আমরা, our boss supports donating time to charity, এটা কি হবে জয়ন্ত? স্যার এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ হবে। পার্টিসিপল ফ্রেজ হবে, কিভাবে বুঝলাম? আইএনজি ছিল, আইএনজি ছিল, ডোনেটিং। হ্যাঁ ডোনেটিং, সেজন্য এটা হয়ে যাচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ। কিন্তু নাউন ফ্রেজ কেন হলো? our boss supports donating time to charity, সাপোর্টস কি সাপোর্ট করে? ডোনেটিং টাইম, এটা কিন্তু নাউন ফ্রেজ। ও আচ্ছা স্যার, হ্যাঁ, কি স্যার ওই যে সাপোর্ট করে সেভাবে ভার্বটা চিন্তা ফাইনাইট করলে, ভার্ব ছিল স্যার। হ্যাঁ সেজন্য এটা হয়ে যায় নাউন ফ্রেজ। নাউন কিন্তু সাপোর্টস, কি দ্বারা আপনি সাপোর্টসটা ধরে কি সাপোর্ট করে সেটার হিসেবেও কিন্তু এটা হয়ে যায় নাউন ফ্রেজ। ঠিক আছে, তো যে বুঝতে পারছি আইএনজি দেখে আপনি সব সময় চিন্তা করে ফেলবেন যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, স্যার। এরপরে যদি যাই, pushed beyond endurance the runner dropped the baton, এটা কি হবে? pushed beyond the endurance the runner dropped the baton, এটা কি বলবেন শরীফ? স্যার হ্যাঁ পার্টিসিপল কি হবে, কি হবে? স্যার পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ, pushed beyond the endurance the runner dropped the baton, পার্টিসিপল ফ্রেজ হয় ইনফিনিটিভ না, জিরান না, নাউন না, এটা তাহলে পার্টিসিপলই হয়ে যায়। এরপরে যদি যাই আমরা, the car sold to the dealership has been worked twice, এটা কি হবে? এটা কে বলবেন এরপরে? সাজিয়া বলুন তো এটা, আরে সাজিয়া বলুন। স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারটা কি তাহলে? নাউন, নাউনকে মডিফাই করছে
নাউনকে মডিফাই করছে সেই এই জন্য। হিসেবে এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর কোনো কোয়েশ্চেন নাই। আজকের ক্লাস এখানেই শেষ করছি। কি অবস্থা সবার, কেমন কি বুঝলেন? ফ্রেজ নিয়ে পার্টস অফ স্পিচটা ভালো করে বুঝেছেন দেখে আমার ফ্রেজ বোঝাতে আপনাদেরকে খুব একটা কষ্ট হয়নি। এখন বলেন তো পার্টস অফ স্পিচ কি বুঝে কাজ হয়েছে? একটু বলবেন আমাকে। পার্টস অফ স্পিচটার নলেজ কতটুকু কাজে লাগলো? আপনাদের ক্লজও কিন্তু পার্টস অফ স্পিচের নলেজ দিয়েই হয়েছে। যে আবু সাইদ, খুব জলদি বলতে হবে, আমার ঠিক কিছুক্ষণের মধ্যে একটা ক্লাস আছে। বলছিলাম যে আমাদের ভূগোল এবং সাধারণ জ্ঞানের যে ক্লাসটা আন্তর্জাতিকের, এটা হাবিব স্যারকে দিলে সব থেকে ভালো হয় আমার মনে হয়। স্যার কিন্তু আচ্ছা ভূগোলে অনেক ভালো, স্যারের বই লেখা আছে অনেকগুলো, আচ্ছা আচ্ছা একটু করলে ভালো হয় আর কি। মানে যদিও আচ্ছা আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা আছে এটা সাজ্জাদ স্যারকে নিতে বলছে অনেকেই, কিন্তু যদিও আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য স্যার আমাদের একটা ক্লাস, মানে ওই আপনার এই বিজ্ঞানের ভিতরে স্যার একটা আমাদের ম্যাপের একটা ক্লাস নিয়েছিল 5 মিনিটের, বাংলাদেশ বিষয় ম্যাপের। হুম সেটা কিন্তু উনি অনেক ভালো বোঝায় এবং ওনার অনেক বই লেখা আছে। আচ্ছা এজন্য আমরা চাচ্ছিলাম যে যদি এই বিষয়টা একটু আলোচনা করে, যদি আচ্ছা আমাদের তো আপনারা এই ভূগোল ক্লাস ব্যাপারে একটু আপনার ইয়ে করেন, কি বলে যে আপনাদের যে টেলিগ্রাম, আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা গ্রুপে, আছে, গ্রুপে আলোচনা করবো, কিন্তু হ্যাঁ আমি গ্রুপে এখন একটু একটু আপনারা জানতে পোল করেন। সেক্ষেত্রে আমি পোলের যে রেজাল্ট আছে সবারটা আহ আচ্ছা আলামিন মোল্লা অনেকবার হাত তুলেছে, এবার জিজ্ঞাসা করেনি। আলামিন মোল্লা আপনি হাত তুলে আবার নামিয়ে দিলে আমি জিজ্ঞাসা করবো কোত্থেকে? আমি তো সিরিয়ালে একজন একজনকে ধরে জিজ্ঞাসা করি। আপনি হাত তুলেছেন একবার, তারপরে যদি আবার নামিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনাকে দেখতে পাই না। মানে আমার আমার সিরিয়ালে 4 জনকে দেখা যায়, 4 জন শেষ হলে তারপরে আমি যাই। এখন আপনি হ্যান্ড রেজ করে তারপর যদি নামিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সাথে কথা বলাটা খুব স্বাভাবিক না, মানে আমি আপনাকে খুঁজে পাবো না। যারা হ্যান্ড রেজ করে রেখেছিল তাদের সাথে আমার কথা হয়, এই জন্য হ্যান্ড রেজ করে রাখবেন, মানে হাত নামাবেন না। নেক্সট ক্লাস কয়টা? 5টায়? নেক্সট ক্লাস কি 5টায় নাকি 10-এ? 5টা। আচ্ছা ঠিক আছে, আমি খুব জলদি আরেকজনের সাথে কথা বলবো, তারপরে ক্লাসটা শেষ করছি। জি সালমা, সালমা জাহান আর সাজিয়া। স্যার আমাদের এখনো জিওগ্রাফি একটা ক্লাসও হয় নাই। আপনি আপনি গোল্ড যে লাইফ গোল্ড লাইফ ব্যাচের, আপনাদের গোল্ড লাইফ ব্যাচের না অ্যাক্টিভিটিস অনেক কম। আপনাদের অ্যাক্টিভিটিস অনেক কম। আপনি বিশ্বাস করবেন না, আমাদের যে অল টার্গেট ব্যাচ আছে বা আরো যে কয়েকটা ব্যাচ আছে, এদের যে অ্যাক্টিভিটিস মানে এত, মানে মাশাআল্লাহ, আপনি মানে এটা এটা আপনার না দেখলে বুঝবেন না। তো সেজন্য আপনাদের যে ব্যাচটা আছে, আপনাদের যে ক্লাস হয়নি, এটা কিন্তু আপনি এখন ক্লাসে আমাকে বলছেন, গ্রুপে কিন্তু কেউ কিছু বলে নাই। আপনি একটু অ্যাক্টিভ থাকবেন, নিজেদের যে দরকারগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবেন গ্রুপের স্যার মধ্যে। আমার ফোনটা আমার হাজবেন্ডের কাছে থাকে, শুধু আমি ক্লাস টাইমে আমার কাছে থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না সেটা ঠিক আছে, বাট এছাড়াও যারা স্টুডেন্ট আছেন আপনাদের সাথেই যারা ক্লাস করছেন তারা একটু, আমরা বলছি আর কি, মানে আমি তাদেরকেও বলে দিচ্ছি যে আপনারা যারা ক্লাস করছেন, মানে যে কোনো প্রবলেম বা যে কোনো ইস্যু, মানে প্রবলেমই তো না, পড়ালেখাও শেয়ার করবেন, কিভাবে পড়ছে না পড়ছে সেগুলো একটু খেয়াল করবেন। মানে খুব ইফেক্টিভ হয় জিনিসটা, ঠিক আছে? তো জি স্যার, আমার খুব ইচ্ছে করে অল টার্গেট বেঁচে কি হয় এটা জানার জন্য। অল টার্গেট ব্যাচে আমাদের মাকসুদ সাহেব আছেন, তারপরে আমাদের আরো 2-1 জন আছেন আপনার, খুব তারা খুব পার্টিসিপেট করেন। সেজান আছেন, তারপরে আরো কয়েকজন আছেন, মানে আপনার অনেক কিছু, আমি অনেক সময় আপনাদের অনেক টেকনিকও, ওই মাকসুদ সাহেব দেখা গিয়েছে যে অনেক টেকনিক বানান, তারপরে ফারজানা আছেন, তারপরে আরো অনেকে আছেন যে ওনাদের বিভিন্ন টেকনিক মাঝে মধ্যে ওনারা শেয়ার করেন, কোনো কিছু পড়ার কিভাবে মনে রাখা যায়। তো যদি কেউ প্রবলেম ফেস করেন, আমি সেই জায়গা থেকে ওনাদের বলেই আমি সেই জায়গা থেকে এটা দিয়ে দেই যে এই টেকনিকটা ওই ব্যাচের একজন স্যার বানিয়েছে। আমাদের কিন্তু বিজ্ঞান ক্লাস লেকচার 1-2 হয় নাই, শুধু একটা বিজ্ঞান ক্লাস আমরা পাইছি, হচ্ছে থার্ড লেকচার। আচ্ছা বিজ্ঞান লেকচার 1-2 হয়নি আপনাদের? জি না স্যার, যখন বিজ্ঞান ক্লাস থার্ড লেকচার হয়েছে ওই দিন আমরা সবাই কম্বাইন্ড ক্লাস করতে পারছি। অল টার্গেটের মানে অল টার্গেট ব্যাচের যে ওদের বিজ্ঞান 3 নাম্বার লেকচার থেকে শুরু হয়েছে। হ্যাঁ অল টার্গেট, আসসালামু আলাইকুম স্যার। এটা একটু দেখেন, হ্যাঁ কারণ এটা তো একসাথেই চলবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার ক্লাসটা শেষ করতে হবে স্যার, আমার ঠিক 5টায় আপনারা বলছিলাম আচ্ছা আমার ধন্যবাদ। ইয়ে আছে। স্যার তো সেক্ষেত্রে আমি আজকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। কেয়ার লাইভে আরো বেশি করে কথা হবে না ইনশাল্লাহ। আর পড়ালেখা করবেন সবাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।